অন্নদা শঙ্কর রায় লিখেছিলেন, এ জীবন অতি অনিশ্চিত, তবু নিশ্চিত কি আছে বলহ কলহ। এ বঙ্গে রাজনৈতিক কলহের আর একটা অধ্যায় আজ দেখা গেল পশ্চিমবঙ্গ বিধানসভায়। সেনাকে সম্মান জানানোর প্রস্তাব কিছুক্ষণের মধ্যেই বদলে গেল চরম সংঘাতে। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। সেনার বীরত্ব নিয়ে প্রস্তাব ঘিরে বিধানসভা তুলকালাম। আপনি মিথ্যেবাদী, দেশের লজ্জা, বিরোধী দলনেতাকে আক্রমণ মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা, পাল্টা শুভেন্দু অধিকারী। সেনাকে সম্মান জানাতে গিয়েও কেন কাদা ছোঁড়াছুড়ির ওপরে উঠতে পারল না এই বাংলার শাসক আর বিরোধী? এ প্রশ্ন তো থাকবেই। দ্বিতীয় প্রশ্ন। তৃণমূল বিজেপির সংঘাতে উত্তাল বিধানসভা। বিজেপি একটা অর্ধশিক্ষিত দল, সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের হয়ে ব্যাটিং করছেন মুখ্যমন্ত্রী, পাল্টা বিরোধী দলনেতা। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল শাসক দল। সেনার শৌর্যকে কুর্নিশ জানানোর অধিবেশন কেন শেষ হলো চরম তিক্ততায়? তৃতীয় প্রশ্ন। বিদেশে ভারতীয় সেনাবাহিনীর বীরত্ব নিয়ে প্রচারের পর আজ প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজই বিধানসভায় সপ্তমে উঠল শাসক বিরোধী সংঘাত। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বিদেশে গিয়ে কেন্দ্রীয় পদক্ষেপের হয়ে সওয়াল করলেন, তখন বিধানসভার ছবিটা একেবারে বিপরীত কেন? চতুর্থ প্রশ্ন। দাঙ্গার সময় শামসেরগঞ্জে বাবা ছেলের হত্যাকাণ্ডে চার্জশিট পেশ করল পুলিশ। 13 জন অভিযুক্তর মধ্যে প্রত্যেকেই, ওই 13 জনই ওই এলাকার, উল্লেখ চার্জশিটে। মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর বহিরাগত তত্ত্বকে কি প্রশ্নের মুখে ফেলে দিল তাঁরই পুলিশের চার্জশিট? পঞ্চম প্রশ্ন। এই ধরনের ক্যাজুয়াল অভিযোগের ক্ষেত্রে তদন্তের কোনো প্রয়োজন নেই। মেদিনীপুরের থানায় ডিএসও ও এসএফআই নেত্রীর নির্যাতন মামলায় হাইকোর্টে বললেন রাজ্যের এজি। অথচ নির্যাতন কাণ্ডে অভিযুক্ত মহিলা থানার ওসি ও এসআইকে সরালো পুলিশ, হলো এফআইআরও। সরকারের অবস্থানের এই দুরকম ছবি কেন? তবে শুরুতেই আজ দেখাবো ঠিক কি হলো বিধানসভায়, কতটা উত্তাল হলো বিধানসভা। দেখুন। উপলক্ষ ছিল পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ায় বিধানসভায় সেনাবাহিনীর প্রতি সম্মান প্রদর্শন, কিন্তু শেষ অবধি তা পরিণত হল তৃণমূল বিজেপির রাজনীতির আখড়ায়। একে অপরকে ব্যক্তিগত আক্রমণ, কাদা ছোড়াছুড়ি। কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন নরেন্দ্র মোদীর নৈশভোজে যোগ দিলেন, সেদিনই এ রাজ্যের বিধানসভায় অপারেশন সিঁদুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন। বিরোধী দলনেতাও পাল্টা একইভাবে জবাব দিলেন। মঙ্গলবার বিধানসভায় প্রস্তাবের সপক্ষে বলতে উঠে পেহেলগাঁওয়ে কি করে জঙ্গিরা ঢুকে পড়ল তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ জানান শুভেন্দু অধিকারী। তখন বিরোধী দলনেতাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, আপনি বড্ড বাজে কথা বলেন, আপনি ভীষণ মিথ্যে কথা বলেন। এমন বিরোধী দলনেতা কোথাও দেখিনি। শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিমবাংলার খালা। খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন। খালা বলতে পারেন, বুবু বলতে পারেন, আপা বলতে পারেন, ফুপা বলতে পারেন। সম্পূর্ণ অপব্যাখ্যা করছেন। বিজেপি নেতারা বিভ্রান্ত, কনফিউজড। এটা সম্পূর্ণভাবে তারা মিথ্যা কথা বলছেন। শুভেন্দু অধিকারী সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই তুমুল হট্টগোল শুরু হয়ে যায় বিধানসভায়। বিজেপি বিধায়করা মোদি মোদি বলে চিৎকার করতে শুরু করেন। পাল্টা ট্রেজারি বেঞ্চ থেকে আওয়াজ ওঠে দিদি দিদি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা দেশের লজ্জা, সামান্য ভদ্রতা, সৌজন্য এরা জানে না। হাউসের মধ্যে এইসব করে, বাইরে কি করে? বিজেপিকে বলি অর্ধশিক্ষিত একটি রাজনৈতিক দল। বিজেপি হাম্পিং ডাম্পিং লায়ারদের দল। বিজেপি লজ্জার। এই বাংলার মুখ্যমন্ত্রী লজ্জার। নতুন ইংরেজি আমি শুনলাম, হাম্পিং ডাম্পিং লায়ার। হাম্পিং ডাম্পিং লয়ার। আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ, মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে। ভারতীয় জনতা পার্টি দিশাহীনভাবে এই কুৎসা, মিথ্যা, ভিত্তিহীন বক্তব্যগুলো রটাচ্ছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের সময় বিরোধিতা করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আপনি ফ্যাশন নিয়ে বললে শুনবো, রাজনীতি নিয়ে আমাকে জ্ঞান দেবেন না। দুদিন রাজনীতি করছেন, এভাবে হাউসকে অপমান করবেন না। আপনি কি করেন আমরা সব জানি। মুখ্যমন্ত্রী যে ব্যক্তিগত আক্রমণ, আমার প্রফেশন নিয়ে আক্রমণ এবং আমার যে প্রশ্ন তার উত্তর দিতে না পেরে, তার কাছে কোনো যুক্তি নেই, তিনি যুক্তিকে খণ্ডন করতে পারলেন না, সেই কারণে ব্যক্তিগত আক্রমণে নেমে গেলেন। সুতরাং এইটা আমার খারাপ লাগছে যে আজকে ওই চেয়ারটাকে অপমান করা হলো।
এরই মধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা পড়ল অধ্যক্ষের কাছে। প্রস্তাব জমা দেন শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য। প্রস্তাবে বলা হয়, এদিন বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী পাকিস্তান বা শাহবাজ শরীফ নিয়ে কোনো বক্তব্য রাখেননি, কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরে সাংবাদিকদের জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের পক্ষে সওয়াল করেছেন, তাই এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব। অধ্যক্ষ জানিয়েছেন বুধবার এ নিয়ে রুলিং দেবেন তিনি। দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা, তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। তুমুল হট্টগোলের মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে সরকারের আনা প্রস্তাবকে সমর্থন করে বিরোধীরা। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, প্রস্তাব হচ্ছে সেনাবাহিনীর কৃতিত্বকে সম্মান জানানো। এমনিতে তো সবার, দেশের সবকটা রাজনৈতিক দলের একমত হওয়ার কথা। সেনার এই শৌর্যের কথা তো বিশ্ববাসীকে জানাতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এতগুলো দেশ ঘুরে এলেন। অতএব দ্বিমত হওয়ার কোনো জায়গাই নেই। কিন্তু এই ধরাধামে এমনকি কোনো বিষয় থাকতে পারে যাতে সুষ্ঠুভাবে এ রাজ্যের শাসক ও বিরোধী মুখোমুখি হয়ে একমত হতে পারে? আজ বিধানসভায় দেখা গেল থাকতে পারে না। মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতাকে বললেন, আপনারা দেশের লজ্জা, আপনি মিথ্যে কথা বলেন, অসভ্যতা করেন। বিরোধী দলনেতা বেরিয়ে বললেন, মুখ্যমন্ত্রী আজ পাকিস্তানের হয়ে ব্যাটিং করে গেছেন। ব্যাস, প্রস্তাবে যা ছিল সেনার শৌর্য, দিনের শেষে তা দাঁড়িয়ে গেল চূড়ান্ত কাদা ছোঁড়াছুঁড়িতে। আমি প্রথমে আসব বিধানসভায় বিজেপির চিফ হুইপ শঙ্কর ঘোষের কাছে। দেখুন, আমার কথা একটাই, এটা গণতান্ত্রিক দেশের, গণতান্ত্রিক রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক প্ল্যাটফর্ম। রাজ্যে গণতন্ত্রের পীঠস্থান বিধানসভায় একটা বিশেষ অধিবেশন ডাকা হলো সেনার বীরত্ব নিয়ে, যে ইস্যুতে গোটা দেশ এবং এই দেশের 140 কোটি দেশবাসী সম্পূর্ণ একমত। শেষ পর্যন্ত আলোচনার শেষে তা গিয়ে দাঁড়ালো আক্রমণ আর প্রতি আক্রমণে। কেন এমনটা হবে? রাজ্যের যে কোনো ভোটার নিশ্চয়ই এই প্রশ্নটা তুলবেন। শঙ্কর, কেন হবে? ধন্যবাদ সুমনদা। আসার সময় একজন পাসিং প্যাসেঞ্জার বলছিলেন যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর পাকিস্তানে নাকি পাকিস্তান সরকার বোমা টোমা ফাটিয়েছে, বাজি ফাটিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে। অনেক দিন ধরে ওরা শ্বাস নিতে পারছিল না, পাকিস্তানের এই শ্বাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ওরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। সত্যি মিথ্যা তো আপনারা বিচার করবেন। সুমনদা, এবিপিতে একটি কথা বলা হয়, সবাই প্রশ্ন করে কারা করলো, আর আমরা প্রশ্ন করি কারা করালো। এবার প্রশ্নটা হচ্ছে যে এই প্রস্তাবটা আনা হয়েছিল, সবাই প্রস্তাব নিয়ে আলোচনা করছে। আমি বলছি এই প্রস্তাবটা কেন আনা হয়েছিল। আসলে মুখ্যমন্ত্রী, কেন্দ্রের সরকার, দেশের সেনাবাহিনী, তার শৌর্য, সেটা মন থেকে মেনে নিতে পারছিলেন না। আর মন থেকে মেনে নিতে পারছিলেন না বলেই তিনি প্রস্তাবটা এনে প্রকারান্তরে ঘুরিয়ে দেশবাসীকে অপমান করেছেন। যারা বিধবা হয়েছেন, যাদের সিঁদুর চিহ্নিত করে খুন করা হয়েছে, সেই সিঁদুরের নাম বাদ দিয়ে তার হিন্দু বিরোধী মানসিকতাকে প্রকাশ করেছেন। এবং আজকে ভাগ্যের কি পরিহাস যে আমি ব্যক্তিগতভাবে গত 4 বছরে যে মুখ্যমন্ত্রীকে দেখেছি, আজকে দেখলাম যে এই মুখ্যমন্ত্রী, তার ভাষা, তার রুচি সমস্তটাই মনে হলো যেন তিনি বিরোধী দলে বসে আছেন। আর বিরোধী দলনেতা তিনি স্থিতিধী হয়ে সদনের ভেতরে একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর যে ভাষায় কথা বলা দরকার তিনি সেই ভাষায় কথা বললেন। এটাই হচ্ছে আজকের বিধানসভায় আমাদের ভাগ্যের পরিহাস। ভোটেও হেরেছিলেন, ফলে এখানেও তার একটা ছবি আমরা দেখলাম। এটা বলা হলো যে এটা একটা ঐতিহাসিক প্রস্তাব, এটা একটা প্রথম কোনো একটা রাজ্যে এই ধরনের প্রস্তাব নেওয়া হচ্ছে। সুমনদা, আজকে যদি লাইভ টেলিকাস্ট হতো, আমি বলছি যে তুমি মাথা নত করে ফেলতে যে এইরকম একজন, আমার শব্দে ক্ষমা করবে, সেটা হচ্ছে যে একজন নির্লজ্জ মিথ্যাবাদী একজন মানুষ তিনি মুখ্যমন্ত্রী কি করে হন। এই লাইভ টেলিকাস্ট হলে আজকে ওনার মনোভাব, পাকিস্তানের প্রতি তার অবদমিত প্রেম এবং হিন্দু বিরোধিতা আজকে সামনে আসতো। তোমরা যেটা দেখাচ্ছ সেটা এডিটেড,
অর্থাৎ পুরোটা তোমরা দেখাচ্ছ না, ভেতরে কি হয়েছে, বাইরে যেটা বলা না না, হয়েছে। আমি বলছি এক সেকেন্ড সংখ্যা, তোমায় বাড়তি সময় দেবো। দেখানোর তো কোনো উপায় নেই, তার কারণ লাইভ টেলিকাস্টের অনুমতি একমাত্র মাননীয় স্পিকার সাহেব দেন, যেটা তিনি আজকে দেননি। এবার আমরা যেটা শুনেছি, যেটা আমাদের প্রতিনিধিরা বলেছেন, সেটাই গ্রাফিক্স করে Right. দেয়া ছাড়া কোনো উপায় আমার কেন কোনো সংবাদ মাধ্যমের হাতেই থাকে না। হ্যাঁ, এইখানেই প্রশ্ন। এই ঐতিহাসিক প্রথম যেখানে এই ধরনের প্রস্তাব এসছে, লাইভ টেলিকাস্ট হতে পারতো, এর আগেও প্রচুর লাইভ টেলিকাস্ট হয়েছে। তোমরা ওনার কিছু প্রশ্ন সামনে নিয়ে এসছো যে এই 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 প্রশ্ন তুলেছেন, আর আমি বলছি ওনার কি কোনো নৈতিক অধিকার আছে এই প্রশ্ন তোলার? সুমনদা, তুমি যদি এই প্রশ্ন করো তার হয়তো জবাব দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু ওনার প্রশ্নের এই করবার অধিকার আছে। অভিষেক বাবুকে নৈশভোজে পাঠিয়েছেন, আর বিধানসভার ভেতরে তিনি ভারতবর্ষের সেনাবাহিনী, কেন্দ্রের সরকারের বিভিন্ন জায়গাগুলোকে তুলে ধরে আসলে ওনার দল কোনটা, এই নাটকবাজি এর কতদিন চলবে? এই নাটকবাজি বন্ধ হওয়া দরকার। আচ্ছা বেশ, শঙ্কর বিপরীত ছবির কথা বলছে। শঙ্কর, আমি আবার আসবো পরবর্তী পর্যায়ে, আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী, কিন্তু তার আগে দুটো কথা বলবো। একটা হচ্ছে যে প্রশ্ন তো প্রথম দিন থেকে তুলেছি, যখন পেহেলগাঁওয়ে এই হামলা হলো তখন সরাসরি আমরা ইন্টেলিজেন্স ফেলিয়ার এবং সেই নিয়ে প্রতিদিন এই অনুষ্ঠানে ঘন্টার পর ঘন্টা প্রশ্ন তুলেছি। কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে আজকে, আবার বলছি, শঙ্করের সঙ্গে একমত হয়ে যে আজকে লাইভ টেলিকাস্টের অনুমতি মাননীয় স্পিকার দেননি, সেই জন্য আমরা আমাদের প্রতিনিধিদের কাছ থেকে যা যা শুনেছি সেটা গ্রাফিক্সে, অবভিয়াসলি লাইভ টেলিকাস্টের মতো হুবহু কোট আনকোট পাওয়া তো সম্ভব না, আমরা সেটা দেখতেও পাইনি। তারা যেটা বলেছেন এবং বাইরে এসে রাজনৈতিক নেতানেত্রীরা যা বলেছেন তার ভিত্তিতে আপনাদের সামনে আনবো আমার পরের বক্তব্য, যে অপারেশন সিঁদুর। শঙ্করের অভিযোগ হচ্ছে যে অপারেশন সিঁদুর শব্দটা এই প্রস্তাব থেকে বাদ দেওয়া হয়েছে। আমি নিঃসন্দেহে অরূপের কাছে তার কারণ জানতে চাইবো, কিন্তু তার আগে দেখাবো এই নিয়ে বিতর্ক, কেন প্রস্তাবে অপারেশন সিঁদুর নেই। একেবারে তুল কালাম করলো বিজেপি ফ্লোরের ভেতরে, হাউসের ভেতরে। দেখুন, কয়েকদিন আগে সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মন্তব্যে তেতে উঠেছিল পশ্চিম বাংলার রাজনীতি। এবার সিঁদুর আছে তপ্ত হলো বিধানসভা। তৃণমূল ও বিজেপির সংঘাতে তুলকালাম হলো বিধানসভায়। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানকে কূটনৈতিকভাবে একঘরে করতে একাধিক সর্বদলীয় প্রতিনিধি দলকে বিভিন্ন দেশে পাঠিয়েছিল মোদী সরকার, যার একটি দলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার সেই প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ করেন প্রধানমন্ত্রী, যেখানে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। আর সেদিনই অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূল বিজেপির বাগযুদ্ধে উত্তাল হলো এ রাজ্যের বিধানসভা। মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশের প্রস্তাব পেশ করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, কিন্তু সূত্রের খবর সেই প্রস্তাবে কোথাও অপারেশন সিঁদুর শব্দটা ছিল না। এই প্রসঙ্গটি সবার প্রথমে বলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, সিঁদুর নামটা কেন বাদ দেওয়া হলো? মহিলাদের অপমান কেন করা হলো? এটা কি কোনো ধর্মকে খুশি করার জন্য? এরপর শুভেন্দু অধিকারী বলেন, দেশের প্রধানমন্ত্রীর নাম দিলেন অপারেশন সিঁদুর, কেন সেই নাম আমরা বদলে দিলাম? সিঁদুর নামে এত আপত্তি কেন? সেনাবাহিনীকে ধন্যবাদ দেবেন, কিন্তু সিঁদুরে এত আপত্তি কেন? কেশপুরের তৃণমূল বিধায়ক শিউলি সাহা উঠে দাঁড়িয়ে বলেন, সবাই কি আর সিঁদুর পরে? পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, হ্যাঁ পরে। যারা চীনে থাকে সেই মাকুড়া পরে না, যারা ধর্ম মানে না তারা পরে না, সেকু মাকুড়া পরে না। শেষে বিরোধী দলনেতা বলেন, টার্গেট কিলিং, অপারেশন সিঁদুর এই শব্দ দুটো যুক্ত করা উচিত, শেষ করা হোক ভারত মাতার জয় বলে। তখন অধ্যক্ষ বলেন, আপনি তো কোনো সংশোধন দেননি, এখন কি করে নাম পরিবর্তন করা হবে? অপারেশন সিঁদুর তো বাদ পড়েছে, প্লাস পেহেলগাঁওয়ে যে হত্যা হয়েছে তা নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে প্রস্তাবে, এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা উচিত না। পরে মুখ্যমন্ত্রী বলতে উঠে বলেন, পেহেলগাঁওয়ে যাদের মৃত্যু হয়েছে তারা সবাই ভারতীয়, সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। আমরা সিঁদুরকে সম্মান করি, কেউ কেউ তাতে বাজার করতে বেরিয়েছে। শুভেন্দুবাবুরা গোটা জিনিসটাকে বিকৃত করে বিভ্রান্তি তৈরি করার জন্য রাজনৈতিক ফায়দা তুলতে, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে এক এক রকম ব্যাখ্যা দিচ্ছেন। আমরা এই ইস্যু নিয়ে রাজনীতি করতে চাই না। কদিন আগে রাজ্যে এসে অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী, তারপর তাকে কড়া আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। हमारी सेना ने उनको सिंदूर की शक्ति का एहसास करा दिया। Why you are not giving sindoor to your Mrs. first? সিঁদুর নিয়ে দুপক্ষের তরজা চলছিলই, এই দিন তা ঢুকে পড়ল বিধানসভার অন্দরে। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এতগুলো দেশ ঘুরে শুধু সেনাবাহিনী নয়, ভারত সরকারেরও প্রশংসা করে এলেন। এতগুলো দেশে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে কঠোর জবাব দেওয়ার পক্ষে আগাগোড়া সেনাবাহিনী এবং দেশের সরকারের পক্ষে সওয়াল করেছেন অভিষেক। বলেছেন দলের আগে দেশ। ঘটনাচক্রে প্রধানমন্ত্রী এই সমস্ত প্রতিনিধি দলের প্রত্যেককে আজ নৈশভোজের নিমন্ত্রণ করেছেন। সেই নিমন্ত্রণের রক্ষা করতে ইতিমধ্যেই তারা যেতে শুরু করেছেন, নিমন্ত্রণ নৈশভোজ শুরু হয়ে গেছে। অথচ দেখুন, একই দিনে আজ বিধানসভায় তুলকালাম হচ্ছে, এমনকি ব্যক্তিগত আক্রমণ চলল পুরো দমে। আমার প্রশ্ন খুব পরিষ্কার, কেন? দায় কার? অরূপ চক্রবর্তী। সুমন, দেখুন, আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এতটা এগিয়েছে, ক্যান্সারের মতো দুরারোগ্য রোগও যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে সেই রোগকেও মোটামুটি নির্মূল করে আনা যায়। কিন্তু এখনও চিকিৎসা শাস্ত্র ঈর্ষা বা হিংসার কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি। সমস্যাটা হচ্ছে এখানে। আচ্ছা বলুন তো, আমি কার কথায় গুরুত্ব দেব? বিজেপির নেতাকে? আমি যতটুকু জানি বিজেপির নেতার নাম নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদীর কথায় গুরুত্ব দেব না দেরানার লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারীর কথায় গুরুত্ব দেব, সেটা দেশের যারা বিজেপির সমর্থক তারা ঠিক করবে। সারা পৃথিবীতে সোচ্চারে পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় ভারতের পক্ষে ব্যাটিং করেছেন যিনি, তাকে আজকে নরেন্দ্র মোদী নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। আর তার জন্য শুনছি কাথির শান্তিকুঞ্জে অরন্ধন চলছে। আজকে রাতে সম্ভবত ওখানে রান্নাবান্না হবে না, এতটাই গাত্রদাহ জ্বালা। ওই যে বলছিলাম ঈর্ষার কোনো ওষুধ নেই। দেখুন, পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ, দেশের সরকারকে সমস্ত বিরোধী দল, এই এখানে আমাদের সাথে সিপিএম এর দৈরত রয়েছে, আমরা সমস্ত বিরোধী দল দেশের সরকারকে ফ্রি হ্যান্ড দিয়েছি যাতে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়। আমাদের সেনাবাহিনী যথেষ্ট দক্ষ পাকিস্তানকে বুঝে নেওয়ার জন্য। কিন্তু আমাদের প্রশ্ন তো অন্য জায়গায়। কিন্তু আমি বলছি, আবার রাজ্যে তোমরা শাসক আর বিরোধী দলকে তাদের দলনেতাকে ডেরানার নেতা বলছো। আমি আসছি কেন, আমি বলছি এই জন্যই যে বিরোধী দলনেতা, ব্যক্তিবাদ দাও, মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুটোই কিন্তু সাংবিধানিক। আমি কেন এই কথাটা বলছি, দেখুন, আজকে স্পেসিফিক্যালি যখন সারা ভারতের সব বিরোধী দল ফ্রি হ্যান্ড দিল কেন্দ্রীয় সরকারকে যাতে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া যায়, আজকে ভারতবর্ষের মানুষ জানতে চাইল যে ভারতবর্ষের সরকারের বিষয়ে, ভারত পাকিস্তান সম্পর্কে দ্বিপাক্ষিক বিষয়ে কখনো তৃতীয় পক্ষ নাক গলাতে পারেনি। সেটা ইন্দিরা গান্ধীর সময় হোক, রিচার্ড নিক্সন, বা এমনকি অটল বিহারী বাজপেয়ী কার্গিল যুদ্ধের সময় আমেরিকা চেয়েছিল নাক গলাতে, সেদিনকেও অ্যালাউ হয়নি। তাহলে আজকে কি করে ভারতবর্ষ সিজফায়ার ঘোষণা করার আগে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট থেকে সিজফায়ার ঘোষণা হয় এবং তার বিরুদ্ধে স্পেসিফিক্যালি জানতে চাওয়া হয়েছিল, এই বক্তব্যের বিরুদ্ধে লিখিত কোনো প্রতিবাদ কি ভারতবর্ষ জানিয়েছে? ভারতবর্ষ এখন অব্দি বিদেশ মন্ত্রক সেই বিষয়ে কোনো সদুত্তর দেয়নি। দ্বিতীয় কথা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বিধানসভার অলিন্দে বলেছেন যে জঙ্গিরা বর্ডার পেরিয়ে প্রায় 100 কিলোমিটার দূর পেহেলগামের বৈশরম ভ্যালিতে গেল, তারা এতগুলো অস্ত্র নিয়ে কি করে সেখানে ঢুকলো, এবং যে 4 জন জঙ্গির ছবি ইন্টেলিজেন্স আমাদের প্রকাশ করেছে, সেই 4 জন জঙ্গি, তাদের মৃতদেহ কি অপারেশন সিঙ্গুরে যারা মৃত হয়েছেন তাদের মধ্যে রয়েছে, এখন অব্দি দেশের মানুষ জানতে পারেনি। সেইখানে দাঁড়িয়ে আজকে নিরাপত্তার ঘাটতি, প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে উঠবে। দেশের মানুষ, আমাদের দেশের মানুষ প্রাণ হারিয়েছে, আমাদের দেশের মানুষ প্রাণ হারালে প্রশ্ন তোলা নিয়ে নয়, প্রশ্ন হচ্ছে যে শাসক এবং বিরোধী যেভাবে পরস্পরকে আক্রমণ করছে, যে ভাষায় আক্রমণ করছে, সেটা সুস্থ গণতন্ত্রের ছবি নয়। আমাদের শুনুন, আমরা একটা জিনিস প্রথম দিন থেকে ক্লিয়ার করেছি, বাইরের দেশের কাছে আমরা একটা ইউনাইটেড দেশের চিত্র প্রতিস্থাপিত করব, কিন্তু দেশের মধ্যে আমাদের তো নিশ্চিতভাবে রাজনৈতিক বৈরিতা থাকবে। কোন রাজনৈতিক দলকে, আমাদের বিরোধী রাজনৈতিক দল যারা, তাদেরকে দেখবেন না সেনাবাহিনীকে অপমান করতে, একমাত্র বিজেপি। আপনি বারবার করে আমরা কুমার বিজয় সিং এর উদাহরণ দিই যে সোফিয়াপুরে থেকে জঙ্গিদের বন বলা হয়েছে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। মধ্যপ্রদেশের ডেপুটি সিএম জগদীশ দেবরা, তিনি কোট আনকোট বলেছেন ভারতীয় সেনা নরেন্দ্র মোদীর পায়ের তলায় থাকে। মধ্যপ্রদেশের ডেপুটি সিএম আরেকজন বিজেপির এমএলএ রণবীর সিং পাঠানিয়া, তিনি বলেছেন এয়ারফোর্স ইউজলেস বিকজ দে ওয়ার স্লিপিং হোয়েন পাকিস্তান ওয়াজ অ্যাটাকিং। বিজেপির এমএলএ, বিজেপির ডেপুটি সিএম, কোন ভারতবর্ষের কোন রাজনৈতিক দলকে দেখবেন না তারা সেনাবাহিনীকে আক্রমণ করছে। পার্থক্যটা এখানেই। অপারেশন সিঁদুর বলছেন আর অপারেশন সিঁদুরের সাফল্য টাঙিয়ে বিহারে ভোট চাইছেন। আমি খুব দ্রুত বলে রাখি, এক হচ্ছে এই প্রশ্ন করার নৈতিক অধিকার মমতা ব্যানার্জির নেই, যেখানে দাঁড়িয়ে মালদা মুর্শিদাবাদে পুলিশকে নিষ্ক্রিয় রেখে বহিরাগত তথ্য তুলে পুলিশের চার্জশিটে দেখা যাচ্ছে আমার প্রতিবেশী, আমার খুনি, যিনি এইটা সামলাতে পারেননি তার কি অধিকার আছে? এক। 2 নম্বর, ভারতবর্ষ আজকে যতগুলো অপারেশন করেছে সবগুলো অপারেশনের কোনো না কোনো নাম আছে। এয়ারফোর্স, নেভি, আর্মি, কোঅর্ডিনেট অপারেশন সিঁদুর। কেন অপারেশন সিঁদুর?
জঙ্গিরা যখন খুন করছে হিন্দুদেরকে, তাদের ওয়াইফকে বলেছে সিঁদুর দেখে যা তোরা মোদিকে বলে আয়। আজকে তারপরে দাঁড়িয়ে সিঁদুরকে অস্বীকার করা, আজকে তুমি বলছো নামে অ্যালার্জি, অরূপ নামে অ্যালার্জি হিন্দু বিরোধী হতে হতে পাকিস্তান সিঁদুরে অ্যালার্জি বলছে। আমি পরিষ্কার একটা জিনিস বলছি, বিজেপি প্রথম দিন থেকেই চাইছে এটাকে হিন্দু মুসলমান ন্যারেটিভে বিভাজিত করতে। যখন বেছে বেছে হিন্দুদের আক্রমণ করা হচ্ছিল, সেই সময় হিন্দু টুরিস্টদের বাঁচানোর জন্য যে নিজের বুক তার নাম শেখ আদিল হোসেন শাহ, এইটা বিজেপি চেপে যাচ্ছে। যখন ঝন্টু আলী শেখ শঙ্কর ঘোষের থেকে কোনো অংশে কম জাতীয়তাবাদী নয়, তার মৃতদেহ আসলে শুভেন্দু অধিকারী যায় না। আজকে মুখ রক্ষা করার জন্য আমি নদিয়ার বিধানসভায় আজকে শঙ্কর রায় প্রশ্ন তুলেছে যে আজকে নিহত মানুষদের তালিকায় কেন ঝন্টু আলী শেখের নাম নেই। শঙ্কর রায় প্রশ্ন তুলেছে আজকে বিধানসভায় যে শোক প্রস্তাব রাখা হয়েছিল। আসল কথা, ভারতীয় পাসপোর্ট হাতে আর মনে পাকিস্তান প্রেম থাকলে এই ধরনের কথা আপনি চাইলো এক ইনস্ট্যান্ট 1 ঘন্টার মধ্যে 50টা পাকিস্তানের পতাকা জোগাড় করতে পারবেন না। একটাই দল করে, তার নাম ভারতীয় জনতা পার্টি। আজকেও বলছিল না শঙ্কর একটু আগে, আস্তে আস্তে শুনছিল পাকিস্তানের লোক এই বলছে। পাকিস্তানের লোক কি বলছে সুমন আমি নিশ্চিত, ভারতের অন্যতম বৃহত্তম সংবাদ মাধ্যম হওয়া সত্ত্বেও আপনার কাছে আসেনি পাকিস্তানের লোক কি বলছে, বিজেপি ও যদি লড়াই করে থাকে, ও বিরোধী দলনেতা হিসেবে আগামী দিন প্রজেক্টের মুখ হতে পারে। শুভেন্দু অধিকারী থেকে ভালো পারফরম্যান্স থাকতে পারে, ভালো আমি শতরূপের কাছে যাব, কিন্তু তার আগে দ্রুত আপনাদের সামনে আমার পরবর্তী প্রতিবেদন, যে রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, উত্তরদিকে শুভেন্দু অধিকারী বলছে যে 1 ইঞ্চিও জায়গা দিইনি, প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছি। কিন্তু কার্যত ছিছিকার, দুটো তরফ থেকেই নানা দিকে ছিছিকারের শব্দ বারবার শুনেছেন আমাদের প্রতিনিধিরা, আমার সহকর্মীরা। দেখুন পরের প্রতিবেদন। তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন, তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন। প্রস্তাব আনা হয়েছিল ভারতীয় সেনাকে সম্মান জানাতে, কিন্তু শেষ অবধি তা নিয়ে তৃণমূল বিজেপি ধুন্ধুমার বাকযুদ্ধের সাক্ষী থাকলো বিধানসভা। বিদেশ ঘুরে আসা কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন নরেন্দ্র মোদীর নৈশভোজে অংশ নিলেন, সেদিন বিধানসভায় তৃণমূল বিজেপির চাপানোতরে ব্যক্তিগত আক্রমণ থেকে তুই তোকারি, বাদ গেল না কিছুই। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সংঘাতের সুর তো চড়ল সপ্তমে। বিধানসভায় দাঁড়িয়ে বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বললেন, রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না। হিন্দু ধর্ম সর্বধর্ম সমন্বয়ের কথা বলে, এটা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্ম, রামকৃষ্ণদেবের হিন্দু ধর্ম। আপনারা ছদ্মবেশী হিন্দু, সবাইকে সম্মান করি, আপনাদের ইগনোর করি। পাল্টা শুভেন্দু অধিকারীও জবাব দেন মুখ্যমন্ত্রীকে। আমরা ওনাকে জবাব দিয়েছি, আমরা ওনাকে 1 ইঞ্চি জায়গা দিইনি। মোদিজিকে ছোট করবেন, অমিত শাহজিকে পার্সোনাল অ্যাটাক করবেন। উনি নজরুল মঞ্চে গান গেয়ে দিয়েছেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। বিধানসভায় বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী আরো বলেন, অর্ধশিক্ষিত রাজনৈতিক দল, লজ্জা করে না ছি, লজ্জা করে না ছি। আমরা উঠে দাঁড়িয়ে ছি মমতা, ছি মমতা, ছি মমতা উনার সামনে করেছি। মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের মেরেছে। জঙ্গিরা কেন করেছে সেটা তারা বলতে পারবে, কিন্তু যে চালক বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি মুসলিম। ফলে কেউ কেউ এই যুদ্ধকে হিন্দু এবং মুসলিমের হিসেবে চিহ্নিত করলে ভুল করা হবে। অতদূর যাওয়ার কি দরকার? ওনাকে জিজ্ঞেস করুন না ব্রাত্য বসুকে, চন্দন দাস, হরগোবিন্দ দাস কেন মারা গেছে, কেন সেদিন বাড়িগুলো ভাঙা হয়েছিল মুর্শিদাবাদে? কতদিন বোকা বানাবেন এই বুদ্ধিজীবীরা? ব্রাত্য বসুর মতো বুদ্ধিজীবীরা হচ্ছে সমাজের টিবি, ক্যান্সার। এরই মধ্যে অধ্যক্ষের কাছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দিয়েছে তৃণমূল। প্রস্তাবে বলা হয়েছে, পাকিস্তান বা শাহবাজ শরীফ নিয়ে এদিন বিধানসভার ভেতরে কোনো বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী। কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরে সাংবাদিকদের জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের পক্ষে সওয়াল করেছেন, তাই এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব। প্রিভিলেজ অনেকেই করেছেন, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় প্রিভিলেজ জমা পড়েছে। প্রিভিলেজটা আমরা কনসিডারেশনে নিয়েছি। কালকে আমাদের রুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা কালকে আফটার কোশ্চেন আওয়ার আমরা এটা করব। সব মিলিয়ে বিধানসভা উত্তাল ঘিরে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভারতীয় সেনার শৌর্য নিয়ে কেউ, বামেরাও কোনো প্রশ্ন তোলেনি।
শুরু থেকেই সর্বদলীয় বৈঠকে বামেরা বলেছে এই ইস্যুতে আমরা সবাই সরকারের পাশে আছি। এমনকি বাম সাংসদ জন ব্রিটাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতোই একটা প্রতিনিধি দলের সদস্য হয়ে বিদেশেও গেছিলেন। আমার প্রশ্ন থাকবে শতরূপের কাছে যে অপারেশন সিঁদুর নামটা প্রস্তাবে থাকা না থাকা এবং সেই থাকা না থাকা নিয়ে আজকে গোটা দিনের টানাপোড়েন নিয়ে বামেরা কি মনে করে? দেখুন, যে কথাটা সুমনদা একদম শুরুতেই বললেন যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে অতীতে তো ভারতকে বহু ক্ষেত্রে এরকম যুদ্ধ বা এরকম পরিস্থিতির সামনে পড়তে হয়েছে। চিরকাল আমরা দেখে এসেছি যে শাসক এবং বিরোধীর একটা মতৈক্য, একটা কনসেনসাস। এক্ষেত্রে পশ্চিমবাংলায় সেটা হলো না, গোটা দেশ জুড়েই কতটা হলো না হলো আমাদের সন্দেহ আছে, আমাদের আক্ষেপ রয়েছে। এবার এই প্রসঙ্গে কতগুলো কথা বলি। অপারেশন সিন্দুর এই শব্দবন্ধটা না থাকার কোনো কারণ নেই, ফরেন ডেলিগেশনেরও সময় ব্যবহার করা হয়েছিল, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ব্যবহার করলেই পারতেন। তবে আবার এটাও ঘটনা, সবার আগে আমি তো ওখানে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম যে ঝন্টু আলী শেখ মারা গেল, তার মৃতদেহে মালা দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকলো, কেন আজকে বিজেপির কেউ এলো না? সেই সময় তৃণমূলও গলা মিলিয়ে, পরবর্তীকালে আমার মনে আছে অরূপদাই এই এবিপি আনন্দেও এক সময় বলেছিল, আরও কয়েকজন বলেছিলেন। কিন্তু আমরা খুব অবাক হলাম যে কেন সত্যি ঝন্টু আলী শেখের নামটা কেন আজকে শোক প্রস্তাবে থাকলো না। আবার এটাও ঘটনা সুমনদা, এত কিছুর পরে 12ই মে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, গোটা অপারেশন সিন্দুরটা হয়ে যাওয়ার পরে ঝন্টু আলী শেখ সহ অপারেশন সিন্দুরে নিহত ভারতের একজন শহীদ জওয়ানের নামও মোদির ভাষণে ছিল না, নট আ সিঙ্গল আর্মি জওয়ান 12ই মে ভাষণে। এবং কাশ্মীরের মানুষের বীরত্ব থেকে শুরু করে দেশ জুড়ে তখন যে একটা মানে সাম্প্রদায়িক একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা তো ছিলই না, ছেড়েই দিলাম। কিন্তু একজন শহীদ জওয়ান, আমরা আশা করেছিলাম যে এই পরিস্থিতির পরে যেন প্রধানমন্ত্রী বলা শুরু করবেন, প্রথম তার কথা হবে যে অপারেশন সিন্দুরে শহীদদেরকে আমার শ্রদ্ধার্ঘ, তার কাছ দিয়ে যাননি। আজকে দেখো 10টা সমালোচনা, আমি তো বিধানসভার সদস্য নই, সুতরাং আমি জানি না এক্স্যাক্টলি কী হয়েছে না হয়েছে, কিন্তু 10টা সমালোচনা করাই যায় সরকারের ভূমিকায়। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে, কেন কোনো একটা রাজ্যের বিধানসভাকে প্রথমেই সেশন ডাকতে হলো? কেন ভারতের পার্লামেন্টে এরকম একটা সেশন ডেকে কেন্দ্রের সরকারই আমাদেরকে পথ দেখিয়ে দিল না যে অপারেশন সিন্দুর পরবর্তীকালে এইভাবে প্রস্তাব নিতে হয়, এইভাবে আলোচনা করতে হয়? পার্লামেন্টের একটা সেশন ডেকে আপনি একটা মডেল সেট করে দিতেন, ভালো হতো। বিজেপি শাসিত রাজ্য, বিজেপি বিরোধী রাজ্য যে কোনো রাজ্যের ক্ষেত্রে সেটাকে ফলো করতো, তাই তো হওয়া উচিত। কেন হলো না? আজকে বলছি যে আজকে বিজেপি তৃণমূল এই নিয়ে এত কথা বলছে, কিন্তু এটা তো ঘটনা যে একথা ঠিক, বিজেপি আজকে আপত্তি তুলেছে, আমাদের ভালো লাগলো যে কেন ঝন্টু আলী শেখের নাম বিধানসভার প্রস্তাবে নেই। কিন্তু মোদি কদিন আগে পশ্চিমবাংলায় যে সভা করে গেলেন, ওই কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পরে তার বদলা নিতে গিয়ে প্রথম ভারতের যে সন্তান শহীদ হলো ঝন্টু আলী শেখ, তার নিজের রাজ্যে এসে একটা বারের জন্য তো মোদিও তার নামটা নিজের মুখে আনলেন না। সুতরাং এই নিয়ে বলতে গেলে তো অনেক কথা বলা হয়ে যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন বিরোধীদের দিকে উদ্দেশ্য করে, শুভেন্দু অধিকারী সহ বাকিদেরকে, যে আপনারা লজ্জা, আপনাদের এই আচরণ লজ্জার, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা এখন আপনি লজ্জা পেলে কী হবে? ওই পারে যারা বসে আছে, পশ্চিমবাংলার এই মুহূর্তে বিরোধী বেঞ্চে যারা বসে আছে, দু একজন আমাদের ঘরেও তৈরি, কিন্তু তার বাইরে তো অর্ধেকের বেশি আপনার হাতে তৈরি। তা আপনার কাছ থেকে যে কালচার শিখেছে, আপনি ওদেরকে হাতে করে বিধানসভা ভাঙতে শিখিয়েছেন, আপনি ওদেরকে হাতে করে যে রাজনীতি করতে শিখিয়েছেন, তারা এখন আপনার উল্টো দিকে বসে সেই রাজনীতি করছে। এখন আপনি আর লজ্জা পেয়ে ওদেরকে লজ্জিত হতে বলে কি করবেন? লজ্জা তো সবার আগে আপনার পাওয়ার কথা। আমি শেষ যে কথাটা বলছি, দেখো আমি এটা বিশ্বাস করি না সুমনদা, কোনো রাজ্যের ক্ষেত্রেই, আমি বিজেপি শাসিত রাজ্য কি বিজেপি বিরোধী রাজ্য, কোনো রাজ্যেরই কোনো মুখ্যমন্ত্রী, কোনো সরকার, কোনো এমএলএ যে পক্ষেরই হোক না কেন, তারা বিধানসভায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকিস্তানের হয়ে কথা বলবে বলে। আর আজকে বিজেপির এই কথাগুলো সত্যি বলা উচিত না, কারণ এটা ঘটনা অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে যখন মোদি বিভিন্ন রাজ্যে গিয়ে ভোটার ক্যাম্পেইন করে বেড়াচ্ছিলেন, তখন ভারতের বিরোধী দলগুলো নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিল ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে গোটা পৃথিবীর সামনে পাকিস্তানকে আনমাস্ক করার। কিন্তু আমি যে কথাটা বলছি, তাও বিজেপিকে এটা করতে হচ্ছে কেন, আমি এটা বলেই শেষ করছি। আমি 3জন নেতার তারিখ ধরে নাম বলছি। গত বছর যখন ভোটের ক্যাম্পেইন চলছে, 11ই মে অমিত শাহ, 18ই মে যোগী আদিত্যনাথ, 22শে মে শিবরাজ সিং চৌহান বলেছিলেন তৃতীয়বারের জন্য মোদি জিতে আসলে পিওকে আমরা নিয়ে নেব পাকিস্তানের হাত থেকে। যোগী আদিত্যনাথ আবার টাইম সেট করে দিয়েছিলেন, বলেছিলেন যে তৃতীয়বার শপথ নেওয়ার 6 মাসের মধ্যে। এখন যখন সেই সব কিছু হয়নি, আমরাও মনে করি না যে কালকেই গিয়ে কেউ যুদ্ধ করে পিওকে নিয়ে নেবে, অত সহজ ব্যাপারটা। আমরা অবশ্যই মনে করি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, পিওকে ভারতের মধ্যে আসা উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো ভারতীয়র মনে কোনো সন্দেহ নেই। চিরকাল ভারতের সমস্ত রাজনৈতিক দল এই ব্যাপারে একমত। কিন্তু কথাটা হচ্ছে, একটা সময় মোদির বীরত্বকে এমন ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছিল যে ক্ষমতা এসে 6 মাসের মধ্যে পিওকে নিয়ে নেবে। এখন মোদি সেটা করতে পারছেন না বলে মোদির সেই অপদার্থতাকে ঢাকার জন্য অন্যকে পাকিস্তানের দালাল, শাহবাজ শরীফের এজেন্ট, এই সমস্ত বলে আসলে মোদিকে আড়াল করা হচ্ছে কিনা, এটা কিন্তু গোটা দেশের মানুষ বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। আমি যাব, তার আগে শুধু আপনাদের মনে করিয়ে দেবো যারা নিয়মিত যুক্তিতক্ক অনুষ্ঠান দেখেন, আমি 11টা ডেট ধরে উদাহরণ দিয়েছিলাম যেখানে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ যোগী আদিত্যনাথ সহ 11 জন নেতা লোকসভা ভোটের আগে বলেছিলেন যে পিওকের দখল আমরা করবই ক্ষমতায় আসতে পারলে। আমি ছোট্ট একটি কথা বলবো শতরূপের বক্তব্যের পরিপ্রেক্ষিতে।
শতরূপ একটা কথা বলেছে যে একটা মডেল সেট হওয়া দরকার ছিল। একটা মডেল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেট করে দিয়েছেন, সেটা হচ্ছে পাকিস্তান যে ভাষায় জবাব পেতে চায় সেই ভাষায় জবাব দেওয়া। একেবারে পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে মাসুদ হাজার এবং তার পরিবারের নিশ্চিহ্ন করে দিয়ে যে প্রত্যাঘাতের বার্তা ভারতবর্ষ 2005 থেকে 2013 অবধি ইউপিএ 1 এবং ইউপিএ 2 তালিকাটা খুলে দেখলেই আমরা দেখতে পারবো মুম্বাই ব্লাস্ট থেকে শুরু করে একের পর এক সন্ত্রাসবাদীদের আক্রমণে বিধ্বস্ত ভারত কোনোদিন সেই সময় ভারতীয় আর্ম ফোর্সকে দিয়ে এই জবাব দিতে পারেনি, সেই স্বভাব মোদি দেখিয়েছে। আর আমি তাই এই কথা বলতে চাই, আমি আশ্বস্ত করতে চাই যে পিওকে আজ নয় কাল ভারতবর্ষের অংশ হিসেবে যে কোনো ভারতবাসী তাই চাইবে, কিন্তু ইলেকশনের আগে আজ নয় কালটা না বললে ক্ষমতায় এলে পিওকে দখল করবো, এটা না বললেই ভালো হতো। এক হচ্ছে শঙ্কর ঘোষ যোগী আদিত্যনাথের থেকে ম্যাচিওর্ড লোক, ও বললো আজ নয় কাল, যোগী আদিত্যনাথ বলেছিল 6 মাস, সেই কারণে কথা শুনতে হচ্ছে। শঙ্কর ঘোষের কথা কোনো অসুবিধা নেই, এখন 200 বছর ওদের কোনো কথা শুনতে হবে না, আজ নয় কাল বলে দিয়েছে। আমি বলছি কি, ইউপিএ গভর্নমেন্টের আমলে ধরো মুম্বাই অ্যাটাক, প্রথম কথা পাকিস্তানকে জবাব এর আগে কেউ দেয়নি, এটা বললে মিথ্যে কথা বলা হবে। ইন্দিরা গান্ধীর আমলে ভারত পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিল, সেটা অন্য কথা। আমি বলছি মুম্বাই অ্যাটাকের পরে এত তো কথা হয়, এক হচ্ছে তার ব্যর্থতার দায়িত্ব নিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন, দ্বিতীয় কথা প্রত্যেকজনকে নিউট্রালাইজ করা হয়েছিল, মারা হয়েছিল, আজমল কাসাফকে ধরা হয়েছিল, ট্রায়াল চালিয়ে তার পেট থেকে সব কথা বার করে গোটা পৃথিবীর সামনে পাকিস্তানকে এক্সপোজ করা হয়েছিল, তারপর তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আজকে উড়ি, পাঠানকোট, পেহেলগাম থেকে শুরু করে একটা জঙ্গি হানায় যারা হাতে করে মারলো সেই লোকগুলোর কি শাস্তি হলো? একটা জায়গায় একমত, একটা জায়গায় দ্বিমত। একমত কোন জায়গাটা, যে আজমল কাসাফ যে বারবার আমরা দেখছি ইউটিউবে অবধি সেই নার্কো টেস্টের ফলাফল আছে, এবং বারবার তার সমস্ত জবানবন্দিতে স্বীকার করে নিয়েছিল, একেবারে অকাট্য প্রমাণ ছিল বিশ্ববাসীর সামনে, একেবারে পরিষ্কার যে পাকিস্তানে ট্রেনিং হয়েছিল, কি বলে তাদের এখানে পাঠানো হয়েছিল, এই সমস্ত তথ্যগতভাবে আজমল কাসাফের যে টেস্টিমনি একেবারে স্পষ্ট। দ্বিতীয় যেখানে দ্বিমত, সেটা হচ্ছে শিবরাজ পাটিল কিন্তু ওই মুম্বাই অ্যাটাকের দায় নিয়ে পদত্যাগ করেননি। গোটা দেশ তোলপাড় পড়েছিল যে শিবরাজ পাটিল তিনি পোশাক বদল করেছিলেন। হ্যাঁ, শিবরাজ পাটিল একটার পর একটা গোটা দিনে বোধহয় 7টা প্রেস কনফারেন্স করেছেন, তারপর 5বার তার পোশাক চেঞ্জ হয়েছিল। গোটা দেশে তখন তোলপাড় যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ড্রেস চেঞ্জ করে করে একবার এসে একটা বিবৃতি দিচ্ছেন। সেই এমন ক্ষোভের মুখে শিবরাজ পাটিল আমার বিরুদ্ধে বললো, তাই পুলওয়ামার সময় মনে থাকবে যখন ন্যাশনাল পার্কে নরেন্দ্র মোদী ফটোশুট করছিলেন, যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, উনি পোশাক পাল্টেছিলেন না চুলাচে ছিলেন না আমি বলতে পারি, হয়তো তার জন্যই করেছিলেন। কিন্তু এটার ঘটনা আছে, এরকম একটা জঙ্গি হামলা হওয়ার পরে সামওয়ান ওয়াজ অ্যাকাউন্টেবল। আজকে ভারতে এখানেই আমি দ্বিমত। পোশাক বদলাচ্ছে, পদত্যাগ করেছে, ভালো কথা, আর একজন ভোটের মিটিং করে বেড়াচ্ছে। আমার তুলনাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার বক্তব্য যে অ্যাটাকের দায় নিয়ে তিনি পদত্যাগ করেননি, তথ্যটা খুব পরিষ্কার রাখা উচিত। এরপরে আমার পরের প্রতিবেদন, তারপর আবার এই বিতর্কে আমি আসব। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক, তাদের যা মন্তব্য সেই নিয়ে আজকে বিজেপির আক্রমণ শানালো। ওই বিধানসভার মধ্যে পাল্টা একটার পর একটা ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল বিধায়করা। দ্রুত পরের প্রতিবেদন। সেনাবাহিনীকে সম্মান জানাতে বিধানসভায় প্রস্তাব পেশ, তার উপর আলোচনা, কিন্তু তা নিয়েও তৃণমূল বিজেপির চর্চা। অপারেশন সিঁদুর নিয়ে কোন দলের কোন নেতা কি বিতর্কিত মন্তব্য করেছেন তা টেনে আনলো দুপক্ষ। শুভেন্দু অধিকারী বলেন, আপনাদের বিধায়করা বাইরে যে মন্তব্য করছেন সেটা মেনে নেওয়া যায় না। ফিরহাদ হাকিম বলছেন, উদয়ন গুহ বলেছেন আগে চায়ের ব্যবসা করতো, এখন সিঁদুরের ব্যবসা করে। কেউ বলেছে অপারেশন নাটক, পাকিস্তানের সাথে সেটিং হয়েছে। কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে।
এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতন, সেটা অন্যায়। বিরোধী দলনেতার মন্তব্যের প্রেক্ষিতে অধ্যক্ষ বলেন, বাইরের কথা ভিতরে আনা যাবে না। এই প্রসঙ্গ বাদ দিতে বলেন তিনি। পাল্টা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রীর সামনে উদয়ন গুহ এই ধরনের মন্তব্য করছেন, এটা লজ্জার, ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন বিরোধী দলনেতা। বিজেপির পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, মধ্যপ্রদেশের এক নেতা বলছেন মেয়েরা কেন সামনের সারিতে লড়াই করবে। এই কথা মেনে নেওয়া যায় না। যে জঙ্গিরা এলো, কিভাবে এলো, কেন ধরা পড়লো না, কি করে জঙ্গিরা ভেতরে ঢুকলো, তার উত্তর চাইতেই হবে। এতজন মানুষ কি করে মারা গেল, উত্তর দেবেন না প্রধানমন্ত্রী? वहां पर जो हमारी वीरांगनाएं बहन थी जिनकी मांग का सिंदूर छीन लिया गया, अगर उन्होंने अहिल्याबाई का इतिहास पढ़ा होता तो उनके सामने उनके पति को कोई निरपराध इस तरह से गोली नहीं मार सकता था, चाहे वो भी शहीद हो जाए। वीरांगना का भाव नहीं था, जोश नहीं था, जज्बा नहीं था, दिल नहीं था, इसलिए हाथ जोड़ के गोली का शिकार हुआ। তার আগে মধ্যপ্রদেশের বিজেপির দুই মন্ত্রীও বিতর্কিত মন্তব্য করেন। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। उन्होंने कपड़े उतार के हमारे हिंदुओं को मारा, और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर आए। यशस्वी प्रधानमंत्री जी को हम धन्यवाद देना चाहेंगे, और पूरा देश की वो सेना, वो सैनिक उनके चरणों में नतमस्तक है। সেনাবাহিনীর কৃতিত্ব নিয়েও বিজেপি তৃণমূলের মধ্যে জোর লড়াই। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, রাজ্যে দুর্নীতি, সেটা শিক্ষা দুর্নীতি হতে পারে, রেশন দুর্নীতি হতে পারে, কিংবা আইন শৃঙ্খলার সম্পর্ক আছে এরকম ঘটনা, আরজি করের মতো জঘন্য ঘটনা, এই ইস্যুগুলো নিয়ে শাসক এবং বিরোধী সর্বত্র তরজা হতে পারে এবং হয়ও। মাঠে ময়দানে হয়, হাইকোর্ট সুপ্রিম কোর্টে হয়, এবং অবশ্যই রাজনীতির ময়দানে আরও বেশি করে হওয়া উচিত। কিন্তু আমি বলছি, ভয়ঙ্কর হেড অন কলিশন কী নিয়ে না, সেনার শৌর্য নিয়ে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে প্রথম রাজ্য প্রস্তাব পাশ করতে গিয়ে। এইবার কোর্ট মিসকোর্ট নিয়ে গোটা দিন যা চললো, তার রাজনৈতিক কারণটা কি, বিশ্বনাথ চক্রবর্তী বলুন। সুমনদা, খুব পরিষ্কার 26-এর বিধানসভা নির্বাচনের আগে জাতীয়তাবাদের হাওয়া তৃণমূলের পক্ষে যাবে নাকি বিজেপির পক্ষে যাবে, তার কারাকারি রেষারেষি চলছে। মানে পরিষ্কার 26-এর বিধানসভা নির্বাচনের আগে মানে জাতীয়তাবাদী হাওয়া যাতে আমার পক্ষে থাকে, ভাই তোমার কাছ পক্ষে না যায়, তার একটা লড়াই, তার একটা হাড্ডাড্ডির লড়াই কিন্তু আজকে আইনসভায় মানুষ দেখলো। দ্বিতীয় যে বিষয়টা আপনি দেখুন, আমরা যখন এই আলোচনা করছি, বা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী যখন পরস্পর বিপরীত অবস্থান নিচ্ছে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই মুহূর্তে ডাইনিংয়ের টেবিলে বসে আছেন, সরকারের সাথে বসে আছেন, এবং তিনি গত কয়েক সপ্তাহ ধরে যে বক্তব্য সারা বিশ্বে রেখেছেন, তাতে তো নরেন্দ্র মোদীর বক্তব্যই তিনি রেখেছেন। অর্থাৎ পরিষ্কার কেন্দ্রের বিজেপি সরকার যা বলছেন, যা দাবি করছেন, সেই দাবিগুলোই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বলেছেন। তার বক্তব্যকে খণ্ডন কি করে তৃণমূলের নেতারা করেন, বা মুখ্যমন্ত্রী যে অন্যরকম ভাষা দিয়ে বলছেন কি করে বলেন? তাহলে একটা দল দুটো মুখ কেন? এবং আপনি যদি লক্ষ্য করেন যে তৃণমূলের কোনো নেতা বলছেন যে পাকিস্তান ভারতবর্ষের মধ্যে সেটিং, মানে সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটিংয়ের কথা কোনো একটা জায়গায় বলেছেন? আমি তো দেখেছি যে আমাদের পররাষ্ট্র দপ্তর যা বলেছে তার প্রত্যেকটা অক্ষর তিনি মেনে সেইভাবেই মানে অন্য দেশকে বুঝিয়েছেন। তাহলে দুই রকম অবস্থা কেন? তার কারণটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় মানে নির্বাচনী রাজনীতি বোঝেন। তিনি জানেন যে বিজেপি যদি জাতীয়তাবাদী হাওয়া তুলতে শুরু করে, যেটা পুলওয়ামার ঘটনা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ছিল, সেটা উনি আইনসভায় বলেছেন। পুলওয়ামার ঘটনাতে বিজেপি যে ফয়দাটা নিয়েছিল, জাতীয়তাবাদের আবেগকে কাজে লাগিয়ে তাদের 300 পার করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। ফলে পশ্চিমবাংলায় কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন। ফলে এই জাতীয়তাবাদের ইস্যু বিজেপির কাছে তুরুপের তাস হয়ে উঠবে না তো? ফলে যে কোনো মূল্যে এই জাতীয়তাবাদী হাওয়া হয় আটকাতে হবে, আর নাহলে আমার পালে নিতে হবে। দেখুন সুমনদা, আমি খুব পরিষ্কার করে আপনাকে বলতে চাই, দুটো শব্দ নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হয়েছে। একটা হলো যে এটা টার্গেটেড কিলিং কিনা,
যারা বিজেপি করেন তারা বলেছেন এটা টার্গেটেড কিলিং লেখেনি কেন প্রস্তাবের মধ্যে। আরেকটা হলো সিঁদুর, অপারেশন সিঁদুর ছিল, সিঁদুর নয় কেন? এই দুটোই কিন্তু দুটো রাজনৈতিক দলের রাজনীতির কনটেক্সটেই, অর্থাৎ ভোটের রাজনীতির কনটেক্সটেই অবস্থান। বিজেপির অবস্থান যদি হয় যে ভাই অপারেশন সিঁদুর হিন্দুত্বের প্রতীক, হিন্দুত্বের ভাবাবেগ, ফলে অপারেশন সিঁদুর বা সিঁদুর শব্দটা লেখেনি কেন, ফলে এটাকে নিয়ে হিন্দুদের মধ্যে ভাবাবেগ তৈরি করে ভোটের আগে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাধ্যবাধকতা এই যে ভাই মুসলিমদের বার্তা দাও যে আমি হিন্দুত্বের রাজনীতির সাথে একমত নই, ফলে আমি হিন্দুত্বের রাজনীতির বাইরে গিয়ে যে মানে সিঁদুর শব্দটা প্রস্তাবে রাখলাম না, অর্থাৎ আমি মুসলিমদেরকে বার্তা দিলাম যে আমি সেকুলার। দ্বিতীয় যে প্রশ্নটা টার্গেটেড কিলিং, সেটাও কিন্তু একেবারে ভোটের রাজনীতির অঙ্ক কষে মমতা এবং শুভেন্দু অবস্থান নিয়েছেন। টার্গেটেড কিলিং যখন হচ্ছে তখন হলো বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছে, যেটা বাস্তবেও তাই, যে সিঁদুর দেখেই বেছে বেছে মারা হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানে ছোড়া মানে এলো পাথারি গুলি ছুঁড়ে মারা হয়েছে এই ধরনের বক্তব্য রেখেছেন। অর্থাৎ সেখানেও কিন্তু দিনের শেষে যে টার্গেটেড হিন্দুত্বের ভাবাবেগ যাতে বিজেপি না তুলতে পারে, এবং সেখানেও একটা মাইনরিটিদেরকে বার্তা দেওয়ার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান। ফলে আজকে সারাদিন ধরে আইনসভায় যেটা ঘটলো সেটা হলো 2026-এর বিধানসভা নির্বাচনের একটা মহড়া বা প্রচার পর্ব, সেটাই আপনি দেখতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর তর্জার মধ্যে দিয়ে। দিনের শেষে একটা কথা আমি শুধু বলতেই চাই যে এর আগে 8বার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গ এসছে, বিরোধ মানে মানে লেজিসলেচার, বিধানসভা হোক অথবা লোকসভা হোক, সুমনদা, বিধানসভা লোকসভা সবসময় হাউস ফর অপোজিশন। আমি যাব, কিন্তু তার আগে দ্রুত একবার 2026-এর কার্টন রেজার বলছেন বিশ্বনাথ চক্রবর্তী, স্বাধিকার ভঙ্গের যে প্রস্তাব শাসক দলের তরফে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা হয়েছে, দ্রুত একবার বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে কি বলেছেন দেখাবো, এবং শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া এই মুহূর্তে হাতে এসে পৌঁছচ্ছে, পরপর দেখাবো। প্রথমে মাননীয় স্পিকার কি বলছেন। আমি আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে বলছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের হয়ে ব্যাট করে গেছেন। এটা আমি খুব আহত হয়েছি এটা দেখে, যে একজন দায়িত্বশীল একজন বিরোধী দলের নেতা, তার কাছ থেকে এটা আমি প্রত্যাশা করিনি। আমার এখানে প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজের আইন অনুযায়ী যা করার সেটা আমরা করব। তবে এটা যে সম্পূর্ণ অসত্য, আমি স্টেটমেন্টের মুখ্যমন্ত্রীর স্পিচের কপিটা তুলেছি। মুখ্যমন্ত্রীর স্পিচে এমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি বা এমন কোনো কথা বলেননি যিনি পাকিস্তানের সপক্ষে এখানে বক্তব্য রেখেছেন। সুতরাং এই ধরনের বিবৃতি যেটা দিচ্ছেন বাইরে, এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। প্রিভিলেজ জমা পড়েছে, প্রিভিলেজটা আমরা কনসিডারেশনে নিয়েছি। কালকে আমাদের রুল অনুযায়ী যেটা হবে সেটা আমরা কালকে আফটার কোশ্চেন আওয়ার আমরা এটা করব। ঠিক কথা, একটা উত্তাপ হয়েছে, উত্তেজনা হয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এমন কোনো কথা বলেননি যে তিনি পাকিস্তানের সপক্ষে তার বিবৃতি দিয়েছেন। এই যে একটা বিভ্রান্তিকর বক্তব্য রাখা হচ্ছে, এটা সত্যি কথা বলতে গেলে পরে আমাদের বিধানসভার একটা অমর্যাদা হচ্ছে। 7বার করেছে, 8বার করেছে, করতে বলুন না, তো ওখানে তো আমাকে কৈফত চাইবে, আমি তার উত্তর দেবো। উনি বলেছেন তাই বলেছি। উনি কি বলেন যে পাকিস্তান ইউএনওর ভাইস চেয়ারম্যানশিপ পায় কি করে, রাশিয়াও পায়, IMF DBI, সেই কথাই বলেছি, যে ব্যাটিং করছে দেশের শত্রুর হয়ে। এসব কথার সঙ্গে এই রেজুলেশনের কি সম্পর্ক আছে? ওরা তো প্রিভিলেজ করলে আমাকে প্রশ্ন পাঠাবে, প্রমাণ তো করার দায়িত্ব ওদের, আমি উত্তর দেবো। তো এগুলো নিয়ে না, আমি কালকে 11টায় আসবো না, কিন্তু স্পিকার রুলিং দিয়ে দেবেন 11টায়, তো রুলিং দিবে, প্রিভিলেজে পাঠাবে, প্রিভিলেজ কমিটি তো আমাকে পাঠাবে। আর যে বক্তব্যের প্রেক্ষিতে এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হচ্ছে, শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে আজকেই কি বলেছিলেন এবার দেখাবো সেইটা। পাহেলগাম ইনসিডেন্টের ঘোরতর নিন্দা জানিয়ে শোক প্রস্তাব করে যে রেজুলেশন এসেছিল, তার উপরে মুখ্যমন্ত্রীর অনুমোদিত 22 মিনিটের জায়গায় প্রায় 40-45 মিনিটের ভাষণে তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন, তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন, বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যান।
IMF এর ঋণ, ADBI ঋণ যেভাবে প্রশংসা করেছেন, এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা নেই। দেখুন, বাংলা ভাষায় দুপক্ষের মধ্যে মানে একেবারে বন্ধু আর শত্রুর মধ্যে প্রবল তরজা যদি হয় তাহলে বলা হয় ওই দেখ ভারত পাকিস্তান লেগে গেছে। বিধানসভায় গোটা দিন ধরে আজকে কার্যত তাই হলো। শুভেন্দু অধিকারী বললেন, মুখ্যমন্ত্রী আপনারা দেখলেন পুরো পাকিস্তানের হয়ে ব্যাটিং করে গেছেন। শাহবাজ শরীফকে এত প্রশংসা তার দেশের লোকও করেছে বলে আমাদের অন্তত জানা নেই, এবং এইটা নিয়েই স্বাধিকার ভঙ্গের নোটিশ আসতে চলেছে বিরোধী দলনেতার বিরুদ্ধে। বিশ্বনাথ চক্রবর্তী বললেন, একই দল দুটো মুখ। আমি দেখব বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমার পরের বক্তা, তার কাছে কি ব্যাখ্যা আছে। শুভেন্দু অধিকারী কতটা সত্যি কথা বলেন সেটা অন্তত আপনারা কেন সবাই জানেন। বিধানসভার স্পিকার তিনি এই মুহূর্তে আপনি দেখালেন আপনি যে উনি কী বলেছেন। আমি যতদূর জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে তিনি এই পাকিস্তানের যে ভূমিকা সন্ত্রাসবাদের লালন পালনে তার তীব্র নিন্দা করেছেন, এবং এই কঠিনতম পরিণতি যে শিখিয়ে দিতে হবে এই প্রশ্ন সন্ত্রাসে সাহায্য করে কিভাবে, সেটা উনি বারবার বলেছেন যে এই যে মানুষগুলো ২৬ জন মানুষ, নিরীহ মানুষ, তার মধ্যে আমাদের বাংলার মানুষও রয়েছে, তাদের ওখানে মৃত্যু হলো, সেই মৃত্যুটাকে যারা সন্ত্রাসবাদ যারা করলেন তাদেরকে তীব্র নিন্দা জানিয়ে তিনি সেখানে প্রস্তাবের ওপর বক্তব্য রেখেছেন। যে কথাটা বারবার শুভেন্দুবাবু বলতে চাইছেন যে একটা মিথ্যাচারের লিমিটলেস মিথ্যে কথা উনি বলছেন যে ওখানে নাকি উনি পাকিস্তানের হয়ে কথা বলেছেন, যেখানে সন্ত্রাসবাদকে নিন্দা করা হচ্ছে, পাকিস্তানকে নিন্দা করা হচ্ছে, সেই ঘটনাটাকে তিনি ঘুরিয়ে দিয়ে একটা মিথ্যাচার করছেন। একটা রাজনৈতিক দল যার পুরো পলিটিক্সটা হলো মানুষকে ভাগ করে বিভাজন কি করে করা যায়। আপনি দেখুন ঝন্টু আলী শেখ থেকে শুরু করে যে সাফিয়া কুরেশি, তাকেও পর্যন্ত মধ্যপ্রদেশের একজন মন্ত্রী তার টেরারিস্টদের বোন বলে অভিহিত করেছেন। যে ঘোড়ার চালক ওখানে মৃত্যু হলো তার ব্যাপারে কিন্তু বিজেপির সহানুভূতি নেই। তাহলে কি ভারতবাসী হিসাবে আমরা এটা দেখব যে যেখানে অন্য ধর্মের মানুষ, হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মের মানুষ মারা যাবে, ভারতবর্ষে হলে, ভারতের নাগরিক হলে তার ব্যাপারে তাদের কোনো শোক প্রস্তাব থাকবে না? বিজেপি পার্টি তাদের রাজনীতিটাই হলো কি করে মানুষে মানুষে বিভাজন করা হয়। জঙ্গিরা কি করে নজর এড়িয়ে এই দেশে ঢুকলো, ৮০ কিলোমিটার ঢুকে আসলো, কি করলো? তাহলে সেই জঙ্গিরা যারা মারলো তারা কেন ধরা পড়লো না? এই প্রশ্নের উত্তরগুলো তো কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। বিশেষ অধিবেশন ডাকবার কথা বলা হয়েছিল, কেন বিশেষ অধিবেশন ডাকা হলো না? অটল বিহারী বাজপেয়ী সেই সময় ডেকেছিলেন, ইন্দিরা গান্ধী 1971 সালে বিশেষ অধিবেশন ডেকেছিলেন, তাহলে এই সরকার কেন? সন্ত্রাসবাদীরা এখানে এসে এত বড় একটা হামলা চালিয়ে গেল, সেই ব্যাপারে আলোচনাটা দেশের বিরোধী রাজনৈতিক দল যেটা চাইলো সেটা কেন করলেন না? এই প্রশ্নটা করলে কি খুব খারাপ? আমি এই প্রশ্ন বলছি যে আজকে এটা অত্যন্ত যুক্তিপূর্ণ কথা, কিন্তু বৈশ্বনাথ দা আমি বলছি বিজেপি তো বারবার এই প্রশ্ন তো তুলবে। নৃশংস সাম্প্রদায়িক সংঘর্ষের কথা এই রাজ্যে যখন হয়, যখন বিরোধী দল এই মুর্শিদাবাদের প্রেক্ষিতে একটা অধিবেশন ডাকার দাবি তোলে, সেই দাবি কেন সরকার মানে না? এই প্রশ্ন বারবার উঠেছে। পরিষ্কারভাবে বলছি, আমাদের রাজ্যের যেটা একটা দুটো মানে বিধানসভা কেন্দ্রে হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী নিজে বলে গেছেন যে কাউকে ছাড়া হবে না, সেখানে অ্যারেস্ট হয়েছে। বিধানসভাতে একই কথা বলতেন। সেই জঙ্গিরা কেন ধরা পড়লো না? 26 জন মানুষকে যারা মারা গেল, মৃত্যু হলো, তাদের যে জঙ্গিরা মারলো সেই জঙ্গিরা কেন ধরা পড়লো? বিধানসভার বিশেষ অধিবেশন তো এ রাজ্যে ডাকা হলো না। আমার পরবর্তী বক্তা আমি তরুণ জ্যোতির কাছে আসবো, তার আগে নিঃসন্দেহে আপনাদের দেখাতে চাইব যে দেখুন, পেহেলগাঁওতে ভারতের ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, এটা কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, এবং ওই ৮০ কিলোমিটার ভেতরে এসে নরহত্যা চালিয়ে এই জঙ্গিরা পালিয়ে গেল, কাউকে ধরা গেল না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এই ব্যর্থতার কথা ওই সর্বদলীয় বৈঠকেও মেনে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো,
তৃণমূল বলছে সম্পূর্ণ একটা নতুন যুক্তি, যেটা নিয়ে আমি তরুণজ্যোতির কাছে যাব, যে সেন্ট্রাল এজেন্সিগুলো দিয়ে যেহেতু বিরোধীদের বিরুদ্ধে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, দেশের যে কাজগুলো এজেন্সিগুলোর করা দরকার ছিল সেইগুলো আর হয়ে উঠছে না। তরুণ মানবে? মানে জিনিসটা একটা কাহানি মে টুইস্ট আছে। টুইস্টটা কি? সেটা হচ্ছে এজেন্সি, একদম সরাসরি তৃণমূল এজেন্সির ভূমিকা, যে এজেন্সিরা প্রচণ্ড ব্যস্ত বিরোধীদের মামলাগুলো করার জন্য, সেই জন্য জাতীয় সুরক্ষাটা আর এজেন্সির প্রায়োরিটি লিস্টে নেই। তরুণজ্যোতি তিওয়ারির সময় শুরু এখন। সুমনদা, প্রথমে আমি এখানে অনেকের না, সন্তোষ শঙ্করদার মতো প্রিভিলেজ নয়, আমার অন্যরাও নয় হয়তো, যে আমরা হাইকোর্টে একটা রাইট টু মানে নর্মাল ট্রান্সপারেন্সি রাখার জন্য হাইকোর্টের ক্ষেত্রে লাইভ টেলিকাস্ট আমরা দেখতে পারি। দুঃখের বিষয়, যাদের মাইনে হয় আমাদের টাকায়, যে বিধায়করা কেমন পারফর্ম করছে বিধানসভায়, কি আলোচনা হচ্ছে, এটা আমরা দেখতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। তা আমি বললে উত্তর দিতে পারতাম। আজকে তোমার উত্তর আমি শুধু যোগ করি, সেটা হচ্ছে লোকসভা টিভি চালুই হয়েছিল সোমনাথ চট্টোপাধ্যায় তখন লোকসভা স্পিকার, যাতে এক হচ্ছে বিতর্কের মান বাড়ে, দুই হচ্ছেন মানুষরা ভোটার দেখতে পান যে তার জনপ্রতিনিধি ওখানে গিয়ে কি বলছে। টাইম নিশ্চয়ই পাবো। খুব প্র্যাকটিক্যাল কথা, দেখো আমার এলাকার জনপ্রতিনিধি যে কোনো দলেরই হোক, সে আমার কথা ওখানে বলবে, বিধানসভায় সে কি কথা বলছে জানার অধিকার সম্পূর্ণ আমার আছে। যদি না করে কেউ, সেটা মানুষের সাথে প্রতারণা করা হয়। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় আমি শুনলাম, তিনি বলেছেন নাকি আমাদের নেত্রী অগ্নিমিত্রাদিকে, যে আপনি ফ্যাশন ডিজাইনার, তো আপনার সাথে রাজনৈতিক জ্ঞান আমি শুনবো না। তো তাই যদি হয়, একজন অন্য প্রফেশনালকে রাজনৈতিক জ্ঞান যদি না শোনা হয়, তাহলে একজন দুধওয়ালির কাছে কি আমরা রাজনৈতিক জ্ঞান শুনবো? সুমনদা, আমি দুঃখিত আমার ভাষার জন্য। দুধওয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুধওয়ালি তো আমি বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে দুধওয়ালি বলেছে তৃণমূলেরই একজন। আমি বলছি, আমি শোনাচ্ছি। এবার একজন দুধওয়ালি। হ্যাঁ, কিন্তু আমি বলছি মানে পূর্বাশ্রমের কথাই তো গর্বের বিষয়, যে ভারত। এক সেকেন্ড তরুণ আমি বলছি যে তোমায় বাড়তি সময় দেবো, চিন্তা করো না। সেটা হচ্ছে যে সমাজের কোন স্তর থেকে উঠে সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায়, দুধওয়ালি সেই অর্থে মুখ্যমন্ত্রী এবং চা বিক্রেতা প্রধানমন্ত্রী হতে পারলে সেটা ভারতীয় গণতন্ত্রের স্ট্রেংথ। সুমনদা, এটা গণতন্ত্রের ভালো জিনিস তো, গণতন্ত্রে এটা ভালো জিনিস তো। এটা হলে রাগ কেন হয়? অন্য প্রফেশন থেকে আসলে রাগ কেন হবে? আমি অনেকগুলো কথা শুনলাম। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ র্যাঙ্ক লায়ার। কেন বলছি? যখন মুর্শিদাবাদের দাঙ্গাগুলো হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাইরের থেকে এসে বহিরাগতরা করেছেন। পুলিশের রিপোর্ট আমরা দেখলাম, শামশেরগঞ্জে যে মারা গেল সেটা বাইরে থেকে আসেনি, ওখানকার লোক মেরেছে। 13 জন লোক ধরা পড়েছে ওখানকার, তাদের বাড়ি থেকে লুটের সামগ্রী পাওয়া গেছে। বহিরাগত তত্ত্ব মিথ্যে হলো। অরূপদা বলছিলেন যে আর্মি সম্পর্কে মানে দেশের কোনো বিরোধী দল কিচ্ছু বলে না। আচ্ছা, বিএসএফ চোর, বিএসএফ রেপিস্ট, বিএসএফ ঘুষখোর, খাগড়াগড় রয়ের ষড়যন্ত্র, আর্মি কু হচ্ছে, এগুলো কারা বলেছিল? ভূতে? কোনো ভূতেদের নেত্রী বলেছিল কি? আমি আবার বলছি সুমনদা, যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা এজেন্সির সেপারেট কাজ আছে, তারা সেপারেট কাজ করে। সিবিআই বা ইডি, যাদেরকে এরা বেশি ভয় পায়, চুরি করে বলেই পায়, সিবিআই ইডির কাজ আভ্যন্তরীণ নিরাপত্তা দেখার নয়। অ্যাডমিটেডলি ইন্টেলিজেন্স ফেলিওর ছিল। যখন ফার্স্ট দিন মিটিংটা হয়েছিল, তখনই রাজনাথ সিংজি স্বীকার করেছেন, ইয়েস দেয়ার ওয়াজ অ্যান ইন্টেলিজেন্স ফেলিওর। কিন্তু তার মানে তো এগুলো হয়ে যায় না যে এগুলো কাজ করছে, চোর ধরছে বলে দেখছে না। আচ্ছা, ইন্টেলিজেন্স ফেলিওর তো আরও ছিল সুমনদা। পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে যদি আমি বলি, 4/4/2025 পুলিশের কাছে রিপোর্ট ছিল মুর্শিদাবাদে একটা বড় কিছু হচ্ছে, তারপরও তারা কোনো স্টেপ নেয়নি। কেন স্টেপ নেয়নি? আমার প্রশ্ন থাকবে। আজকে অনেকগুলো কথা হচ্ছে এখানে, অরূপ দ্বারা বলছে অন্য কেউ আর্মিকে অ্যাটাক করেনি, করেছে তো। আর্মিকে অ্যাটাক বারবার তৃণমূল কংগ্রেস থেকে হয়েছে। আমার শতরূপদা বলছিলেন যে লেফট পাশে ছিলেন ন্যাশনাল পলিটিক্সের এই সিচুয়েশনে, কেন্দ্র সরকারের সাথে ছিল, ফ্যাক্ট ছিল। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য কি আমরা ভুলে গেছি? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে ওখানে গিয়ে একটু আলোচনা করা উচিত। পাকিস্তানে জঙ্গি মরল কি, জঙ্গি কারা, এগুলো দেখা উচিত। এখানে রিলিজিয়ানের কথা বারবার লুকিয়ে যাওয়া হচ্ছে। ফ্যাক্ট তো
সিঁদুর দেখে টার্গেটেড কিলিং হয়েছে, সেটাকে লুকানোর কারণ কি সুমনদা? আমি আবার বলছি, একের পর এক ইস্যুগুলো যদি আমরা দেখি, বিভিন্ন ইস্যুগুলো যদি দেখি, আমরা পরিষ্কার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকে অ্যাড্রেস করার জন্য সিঁদুর নামে ভয় পাচ্ছেন, ভোট ব্যাংকে অ্যাড্রেস করার জন্য টার্গেটেড কিলিং হয়েছে সেটা বলতে ভয় পাচ্ছেন। সত্যি কথা স্বীকার করতে অসুবিধার কথা। এরা এতগুলো কথা বললো, সৌগত রায়ের মন্তব্য ভুলে গেছে, নরেন চক্রবর্তীর মন্তব্য ভুলে গেছে, উদয়ন গুহর মন্তব্য ভুলে গেছে, ফিরহাদ হাকিমের মন্তব্য ভুলে গেছে। আমরা বলি রাজনীতি তো চলবে সুমনদা, রাজনীতি চলবে, রাজনীতি চলুক, দেশের স্বার্থ বাদ দিয়ে রাজনীতি চলবে কি? বারবার আর্মিকে অ্যাটাক করবে, বারবার কথা হবে। লাস্ট একটা কথা বলবো, আজকে ঝন্টু আলী শেখ খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। ঝন্টু আলী শেখ আমাদের দেশের গর্ব, ঝন্টু আলী শেখকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তোমার এইখানে এই ঘন্টাখানেক সঙ্গে সুমনে ঝন্টু আলী শেখের দাদা এসেছিলেন। ঝন্টু আলী শেখকে আজকে প্রাসঙ্গিক বেশি বলা হচ্ছে কারণ তার নামের জন্য। ঝন্টু আলী শেখের দাদা কি বলেছিল আমার কানে আজও বাজে। ঝন্টু আলী শেখের দাদা বলেছিলেন যে আমরা আর্ম ফোর্সে আছি, পুরো পরিবারই ফোর্সে আছে, আমাদের এখানে ধর্ম নেই। যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, আমাদের বলে না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি, না, যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, যারা পশ্চিমবঙ্গ সরকারে আছে, যারা 30% সরকার চলছে, যাদের আমলে হিন্দুদের টার্গেট কিলিং করা হয়েছে, যাদের আমলে হিন্দুরা মরছে, আর সবার একদম ওপরে বসে আছে আমাদের মুখ্যমন্ত্রী। আর লাস্ট কথা বলবো, আমি বলছি আমার তরুণের কথা মানতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মধ্যপ্রদেশের ওই মন্ত্রীকেও শেখানো উচিত যে ঝন্টু আলী শেখের দাদা বলেছিল যে আমাদের এখানে ভারতীয় সেনাবাহিনীতে এই অনুষ্ঠানেই বসে লাইভে বলেছিলেন কোনো ধর্ম নেই। এটা আমরা শুনেছিলাম, কিন্তু মধ্যপ্রদেশের ওই বিজেপি মন্ত্রী শোনেন। আমাকে বলতে দিয়েছে ও বিএসএফ সম্পর্কে বলছিল, তৃণমূল নাকি এই বলছে যে বিএসএফ কমান্ডারকে সিবিআই কেন অ্যারেস্ট করে বলুন তো? আমরা তো বিএসএফ এর জন্য গর্বিত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন অফিসারের জন্য তো কলঙ্কিত হতে হয়। আমাদের বক্তব্য পরিষ্কার কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ফেলিওরের দিকে। কেন্দ্রীয় ইন্টেলিজেন্স দেখুন, আজকে শতরূপ এখানে রয়েছে সিপিএম এর প্রতিনিধি, শতরূপ তো আমাদের সাথে এই বিষয়ে দ্বিমত হতে পারছে না যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফেলিওর ছিল। আমি বলছি শতরূপ কেন, অরূপের এই কথার সময় দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন যে ইন্টেলিজেন্স ফেলিয়ার। আশা করছি ইন্টারাপ্টেড হবো না। প্রথম কথা হচ্ছে যে তরুণ যদি তো দুটো কান আছে, তোমার একটা কানে যেহেতু বাজছে যে ঝন্টু আলী শেখের দাদার কথাটা, তাহলে অন্য কানে একটু ব্যবহার করো, অন্য কানটাকে। সেখানে তোমাদের নেতা অর্জুন বিশ্বাসের ওই লাইনটাকে বাঁচাও। যাকে বিজেপির একটা লোক জিজ্ঞেস করছে আমরা ঝন্টু আলী শেখকে মালা দেবো না, তখন হ্যাঁ, তখন সে তরুণ যদি দেখো 10টা অব্দি আলোচনা, এখন কিন্তু ঘন্টা 2 সঙ্গে সময় 10টা অব্দি আলোচনা করতে হবে, কিন্তু এটা করো না। উল্টো কানে তখন ওটাও বাজাও, সে বলছে একটা মুসলমান মারা গেছে ওখানে মালা দিয়ে আমাদের ভোট বাড়বে। এক দ্বিতীয় কথা হচ্ছে, তুমি বললে যে বিকাশ ভট্টাচার্য বলেছেন যে পাকিস্তানের সাথে আলোচনা করা উচিত। ভাই, তোমার বিদেশমন্ত্রী বলেছেন যে আমরা অপারেশন সিন্দুর করার আগে পাকিস্তানকে ফোন করে আমরা জানিয়েছিলাম যে আমরা এটা করতে যাচ্ছি। হ্যাঁ, 2 নম্বর। 3 নম্বর কথা, যে তোমার একটা কথা আমার প্রথমে শুনে না বুকে ছ্যাদ করে উঠলো। তুমি যখন বললে যে শঙ্করদার মতো আমি প্রিভিলেজ নই, ভাবলাম তুমি বোধহয় বলবে যে আমি এত বছর ধরে বিজেপি করছি কিন্তু প্রার্থী হতে পারছি না, শঙ্করদা বিজেপিতে ঢুকে 3 মাসে এমএলএ হয়ে গেল, সেটা কথা বলছো। কিন্তু আমার লাস্ট হ্যাঁ ঠিক ঠিক, আমি লাস্ট যে কথাটা সেটা হচ্ছে, দেখো সুমনদা, কেন বিজেপি, দেখো এটা আজকাল অপারেশন সিন্দুরের প্রশ্ন না, কিরকমভাবে আর্মিকে নিয়ে সম্পত্তি বানাতে চায়। তোমার মনে থাকবে 2 বছর 2.5 বছর আগে বিপিন রাওয়াত আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ একটা দুর্ঘটনায় মারা গেলেন। কেমন? একটা হেলিকপ্টার ক্র্যাশ করে। গোটা দেশের সমস্ত বিরোধী পক্ষ বললো পার্লামেন্টে আপনি একটা কন্ডোলেন্স রেজলিউশন আনুন, একটা শোক প্রস্তাব আনুন, যেখানে আমরা সমস্ত বিরোধী দল একসঙ্গে উঠে আমাদের দেশের চিফ অফ ডিফেন্স স্টাফের মৃত্যুতে আমরা হচ্ছে শোক জ্ঞাপন করব। কেন্দ্রের সরকার সেইটা পর্যন্ত করলো না, যে আর্মি চিফ মারা গেছে তার মৃত্যুতে দুঃখ প্রকাশ পর্যন্ত সরকার ছাড়া কেউ করবে না। ওইখানে ঝন্টু আলী শেখের জন্য একটা সভা করা হয়েছিল, তার পরিবারের লোক আজকে যারা প্রিয়কে লাগাচ্ছে কলকাতার রাস্তায় যুদ্ধ নয় শান্তি চায় বলে তারাই তো নেমেছিল। যে প্রিয়কে যারা ডিমান্ড করছে যুদ্ধ নয় শান্তি চাই, পাকিস্তানের লাইনে কথা বলা, তোমরাই তো বলেছো যুদ্ধ করতে বলেছো। স্টুডিওতে শান্তির বদলে সরাসরি যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগে আমার পরের প্রতিবেদন, সেটা হচ্ছে এজেন্সির ভূমিকা, এবং সেই এজেন্সির ভূমিকা আজ বিধানসভার ফ্লোরে আলোচিত হলো, তর্ক বিতর্কের বিষয় হলো। দেখুন, ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব পাঠের আলোচনাতেও উঠে এলো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগের প্রসঙ্গ। কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান। মোদী সরকারকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। বর্ডার পেরিয়ে পেহেলগাঁওয়ে কিভাবে ঢুকে পড়ল জঙ্গিরা, সে নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। কেন আগে থেকে হামলার খবর ছিল না গোয়েন্দাদের কাছে, প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপি সরকার ব্যর্থ হয়েছে, দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না। বিজেপি সরকারের পদত্যাগ চেয়ে সরব হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এমন সমস্ত কথা সুকৌশলে বলেন যে কথাগুলোর মধ্যে পুরোপুরি সাম্প্রদায়িকতা আছে,
যে কথাগুলো রাষ্ট্র হিতের কথা নয়, অতএব একজন মুখ্যমন্ত্রী হয়ে রাষ্ট্র বিরোধী কথাবার্তা, রাষ্ট্রের ঐক্যকে ধ্বংস করার চেষ্টা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 2019 সালের পুলওয়ামা হামলার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলওয়ামা থেকে যেন শিক্ষা নিই, ইলেকশন এলে আর যেন কোনো পুলওয়ামা না হয়। রাজ্যপাল তো পুলওয়ামার আগে বলেছিলেন প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে। মুখ্যমন্ত্রীর অনুমোদিত 22 মিনিটের জায়গায় প্রায় 40-45 মিনিটের ভাষণে তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন, তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন। কার্যত তৃণমূলের সুরেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, এত জঙ্গি ঢুকছে, আমরা আটকাতে পারছি না কেন? আমার প্রশ্ন, জঙ্গিরা ধর্ম দেখে দেখে গুলি করার সময় পেল কি করে? কেন ইন্টেলিজেন্স বারবার ফেল করছে? হিন্দু বলে মারা হয়েছে, পেহেলগাঁও তাই, যাদেরকে মারা হয়েছে তারা হিন্দু বলে তাদের জীবন নেওয়া হয়েছে। একজন শুধু মুসলিম মারা গেছে, একজন খ্রিস্টান বুঝতে পারেনি মারা গেছে, আর যে মুসলিম মারা গেছে দ্যাট ইজ কোলাটেরাল ড্যামেজ। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা দিয়েছে তৃণমূল। প্রস্তাবে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী পাকিস্তান বা শাহবাজ শরীফ নিয়ে বিধানসভার ভেতরে কোনো বক্তব্য রাখেননি, কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরে সাংবাদিকদের জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী পাকিস্তানের পক্ষে সওয়াল করেছেন, তাই এই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব। সত্যজিৎ বৈদ্য, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি আমার বেসিক প্রশ্নে আবার ফিরবো, সেটা হচ্ছে এটা তথ্য, কোনো বিতর্ক নেই যে ভারতবর্ষে কোনো রাজ্যে বিধানসভায় এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া সেনার বীরত্ব নিয়ে কোনো প্রস্তাব আসেনি, সংসদে অধিবেশনও বসেনি, মানছি। তো কার্যত আমাদের রাজ্য তো একটা পায়োনিয়ার স্টেটের ভূমিকা পালন করেছে। এই প্রতীক্ষিত প্রস্তাবের শেষটা কোথায় হলো? যে চরম টানাপোড়েন, আক্রমণ প্রতি আক্রমণ, এবং শেষ পর্যন্ত একটা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব। আমি বলছি, আমরা পথ দেখালাম, কিন্তু এই পরিণতি কি আকাঙ্ক্ষিত? এই নিয়েই প্রশ্ন করব অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বিধানসভায় যে আলোচনা হয়েছে সে তো বিধানসভার সদস্যদের নিজস্ব স্বাধিকার, আমি তার মধ্যে ঢুকতে চাই না, কিন্তু এই আলোচনার পরিপ্রেক্ষিতে যা মনে হচ্ছে সেটাই আমার কাছে মূল বক্তব্য। দেখুন, 2026-এর ইলেকশনের আগে অপারেশন সিন্দুর নিয়ে আজ থেকেই মূলত তৃণমূল বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, তৃণমূল ভার্সেস বিজেপির একটা বিরাট দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। দ্বন্দ্বটা কেন আমি বলি, প্রথম বিজেপির দিকে আসি। বিজেপি এটা ঘটনা যে অপারেশন সিন্দুরের মাধ্যমে সেনাবাহিনী যে শৌর্য, যে নির্দিষ্ট একদম ডিটারমাইন্ড, স্পেসিফিক এবং একদম নির্দিষ্ট কিছু সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত করলেন, এবং একই সঙ্গে পাকিস্তানের যে প্রতিরক্ষা ব্যবস্থা তাকে যেভাবে অকেজো করে দিলেন, একদিকে পাক অধিকৃত কাশ্মীরেও সেই সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত হানলেন, এটা কিন্তু বহুদিন আমার পরের প্রজন্ম এই গৌরবগাথা নিয়ে আলোচনা করবে। কিন্তু মুশকিল হলো, বিজেপি সেনাবাহিনীর এই গৌরবগাথাকে বিজেপি সরকারের গৌরবগাথা হিসেবে দেখাতে চাইছে, এইখানেই হচ্ছে মুশকিল। অন্যদিকে আপনি দেখুন যে বারবারই তারা বোঝাবার চেষ্টা করছে মোদী সরকারের জন্য এটা হয়েছে। আজকেও কথাবার্তার মধ্যে যারা বিজেপির প্রতিনিধি এসছেন তাদের কথার থেকে এটাই প্রতিপন্ন হলো, সেখানে সেনার কৃতিত্ব থেকে মোদী সরকারের কৃতিত্ব অনেক বেশি। অন্যদিকে তৃণমূলের মূল দায়িত্ব হচ্ছে এখন এই গৌরবগাথা ভেঙে যে বিজেপি সরকার কত বড় অপদার্থতার কাজ করেছে যে সেইটাকে লোকের সামনে প্রতিপন্ন করা, অর্থাৎ ইন্টেলিজেন্স ফেলিওর, সিকিউরিটি ফেলিওর, এইগুলোকে চোখের সামনে বারবার করে তুলে ধরা, এবং সেইভাবে তুলতে গিয়ে যে অপারেশন সিন্দুর ঘটনাটাই ঘটতো না যদি বিজেপি সরকারের অপদার্থতা না থাকতো, এইটা লোকের সামনে নিয়ে আসা। যদিও আপনাদের মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এর আগেও উনি দলের হয়ে বিভিন্ন তৃণমূল দলের প্রতিনিধি হিসেবে বিদেশের মাটিতে গিয়ে অপারেশন সিন্দুর নিয়ে প্রচার করেছেন, এবং আজকে প্রধানমন্ত্রীর ডিনার সভায় এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূলের প্রতিনিধিরা একসঙ্গে বসে তারা ডিনার করছেন।
এর থেকে আমি যে জায়গাটায় আসবো, একটা ব্যাপার পরিষ্কার কিন্তু, আপনাকে জানিয়ে রাখি যে সিপিএম এর প্রতিনিধি রাজ্যসভার যে সদস্য গেছিলেন, তিনিও গেছেন। না তিনি কিন্তু এই নৈশভোজে নেই। ও আচ্ছা। পয়েন্ট টু বি নোটেড। বাহ, তো আমি অন্যভাবে বললাম যে যাই হোক, এটা একটা ব্যাপার পরিষ্কার যে সেনাদের শৌর্য কিন্তু অকথিত গাথা হিসেবে থেকে যাচ্ছে। এখানে দুটো বিষয় পরিষ্কার করতেই হয় যে বিজেপি কিন্তু গোটা বিষয়টাকে, অর্থাৎ পুলওয়ামার পরে যেটা ছিল, যে তখনও কিন্তু তাদের মূল লাইন ছিল সবকা সাথ সবকা বিকাশ, নরেন্দ্র মোদীর। কিন্তু আজকে যে মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে লাইন, যদি আমরা বলি এই যে গোটা গৌরব গাথা, এটা হিন্দু বাঁচাও মানে দেশ বাঁচাও নয়, একটা হিন্দু বাঁচাও লাইনে আলটিমেটলি গিয়ে টার্ন করছে। সেইটা কতখানি এফেক্ট নিয়ে আসতে পারবে এই বিষয়টা কিন্তু 26-এর ইলেকশন এটা ভেবে দেখা দরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু একটা বিপুল সংখ্যক সংখ্যালঘু মানুষও বাস করে, তাদের কাছে এই জাতীয়তাবাদী হাওয়াটাকে হিন্দু বাঁচাও হাওয়াতে পরিণত করা, এটা কতখানি সফল হবে বিজেপি, এটা খুব একটা ইয়ের কথা। দ্বিতীয় সবশেষ যে কথাটা বলবো, বিধানসভা কিন্তু গণতন্ত্রের মন্দির এবং সংবিধানের মন্দির। সেখানে মানে এটা মাথায় রাখা দরকার, হাউস বিলংস টু অপোজিশন। সেইখানে যদি আমরা দেখি যে বিজেপি ভার্সেস তৃণমূল, আজকেও যেরকম হচ্ছিল এখানেও হচ্ছিল, যে আকথা কুকথার বন্যা চলছে, মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা আকথা কুকথার বন্যা চলছে, এটা কিন্তু আমাদের নাগরিক হিসেবে ভালো লাগে না। এটা যারা প্রতিনিধি, এখানেও প্রতিনিধি আছেন, আমরা সেই কথাটা তাদের কাছে পৌঁছে দিতে চাইছি যে আমরা চাই বিধানসভার ডিবেটের মান উন্নত হোক, তারা ভালো করে যুক্তি নিয়ে তাদের বক্তব্য প্রতিষ্ঠা করুন। কে কে পাকিস্তানের চর কি ব্যাপার এইগুলো যেন না বলে বা তাকে অন্য ভাবে না বলা, এইটা আমরা তাদের কাছ থেকে একদম পাশাপাশি একটা আবেদনও থাকবে, সেটা হচ্ছে যে দেখুন, সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে শুধু নয়, এই রাজ্যের একজন ভোটার হিসেবে নিঃসন্দেহে আমাদের আবেদন থাকবে। আবার বলছি যে ঠিক যেরকমভাবে লোকসভা টিভি আমরা দেখতে পারি যে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা কি করছেন ফ্লোরে, সেরকম বিধানসভায়ও যেন আমাদের বিধায়কেরা, নির্বাচিত বিধায়করা কি নিয়ে বিতর্ক করছেন, বিতর্কের মান কীরকম, তাদের আচরণ কীরকম, এইটা লাইভ টেলিকাস্ট ছাড়া মানুষের সামনে আসবে না। এই নিয়ে আমাদের আবেদন থাকলো ভোটার হিসেবে, সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে তো বটেই। এবং তাতে সবথেকে বড় কথা যে বিভ্রান্তি, সত্যি উনি বলেছেন কি না, এক্স্যাক্টলি এই বাক্যটা বলেছেন কি না, নাকি এই বাক্যটা একটু অন্যরকম হয়ে গেল, এই বিতর্কের কোনো জায়গাই থাকবে না। হ্যাঁ, আমি একটাই লাইন বলবো, আমি আবার আজকে বলছি, এটা ভাগ্যের পরিহাস। শুভেন্দুদা আজকে যে স্থিতি দিয়ে অবস্থায় তিনি বক্তব্য রেখেছেন, সেটা মনে হচ্ছিল উনি রাজ্যের মুখ্যমন্ত্রী আর বিরোধী দলে, মানে যিনি মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে বিরোধী দলের। এই যে রুচির প্রশ্ন, ওনার বক্তব্যকেই আজকে বিধানসভার অভ্যন্তরে যেটা এস্টাবলিশড হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পারল লাইভ টেলিকাস্ট। এই কথাটা দিয়েই আমি বলেছিলাম লাইভ টেলিকাস্ট না হওয়ার কারণে এই মুখ্যমন্ত্রী বলেছেন অপারেশন সন্ত্রাস। এটা বললেন যে বিজেপি কৃতিত্ব নিচ্ছে না, বিজেপি কৃতিত্ব নিচ্ছে না, কেন্দ্রীয় সরকার কৃতিত্ব নিচ্ছে, সেনাবাহিনীর কৃতিত্ব অবভিয়াসলি। দেখো, যে ডেলিভার করে সে কৃতিত্ব নেবে। 26/11 পর আমি এক্স চিফ এয়ার মার্শাল ফলি হোমি মেজর সাহেবের একটা বক্তব্য মনে পড়ছিল। তিনি বললেন 26/11 পর ইন্ডিয়ান এয়ারফোর্স ওয়ার রেডি টু ডু কাউন্টার অ্যাটাক, বাট গভর্নমেন্ট পারমিশন দেয়নি। এই ক্ষেত্রে গভর্নমেন্ট যখন পারমিশন দিয়েছে তখন গভর্নমেন্ট ক্রেডিট নেবে, কোয়াইট নরমাল। ডেলিভার করলে কৃতিত্ব নেবে, তাহলে পাকিস্তান যখন এই অবস্থায় বিশ্ব ব্যাংকের থেকে লোন পায়, তার ব্যর্থতার দায় কে নেবে? আমার রাজ্যের বিষয় মুর্শিদাবাদ, আমার ঢুকতেই হবে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@am সুমন দে। প্রচুর মন্তব্যই নিয়ে দ্রুত একটা মন্তব্য নিয়ে পরের বিষয় চলে যাব। শেখ শামীম, তিনি বলছেন রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়িতে দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা যেন না হয়। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন বিধানসভায় বিধায়কদের পারস্পরিক এই সংঘাত লজ্জার। শৈবাল চক্রবর্তী লিখছেন এ রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগোবে এই লড়াইয়ের তীব্রতা ততই বাড়বে। ভূপতি নস্কর লিখছেন অপারেশন সিঁদুর পাকিস্তানের ওপর ভারতের ঐতিহাসিক প্রত্যাঘাত, এটা ভুললে চলবে না। কৃষাণু বন্দ্যোপাধ্যায় লিখছেন অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি তৃণমূল সবাই রাজনীতি করছে, কেউ সরাসরি কেউ ঘুরিয়ে। আর ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদন,
যেটা নিঃসন্দেহে ওবিসি ক্যাটাগরিতে কারা থাকবেন এটা আজকে বিধানসভায় তর্কের বিষয় হলো। মুখ্যমন্ত্রী তার অবস্থান ব্যাখ্যা করলেন, পাশাপাশি সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে বিরোধী দলনেতা বলেন এটা মুসলিম লীগের সরকার হয়ে গেছে। পরের প্রতিবেদন। ওবিসি সংরক্ষণ ইস্যুতেও মঙ্গলবার তপ্ত হয়ে উঠল বিধানসভা। গেটের বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা, ফের মুসলিম তোষণের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। 180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। এই রকম কুরুচিকর অসাংবিধানিক বক্তব্য নিম্ন রুচির পরিচয় দেয়, দেউলিয়া রাজনীতির পরিচয় দেয়। ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টে এখনো ঝুলে রয়েছে মামলা, যার জেরে রাজ্যের অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে এখনো থমকে রয়েছে ভর্তি প্রক্রিয়া। অন্যান্য অনগ্রসর শ্রেণী কারা তা যাচাই করতে নতুন করে সমীক্ষার জন্য রাজ্য সরকারকে 3 মাস সময় দিয়েছে সর্বোচ্চ আদালত। পরের মাসেই মামলার শুনানি। এই প্রেক্ষাপটে নতুন করে সংরক্ষণের তালিকা প্রকাশ নিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2024-এর 22 মে একটা অর্ডার দেয়। এই রায়ের ফলে বাংলার একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী অসুবিধেই পড়ে। 8ই মে 2025 রাজ্য সরকার নতুন ক্যাটেগরি ইস্যু করেছে। গত 3রা জুন ওবিসি রিজার্ভেশন 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। ওবিসি সংরক্ষণ কোনো ধর্মের ভিত্তিতে করা হয়নি। ওবিসি সংরক্ষণ করা হয়েছে আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছেন সেই অনুযায়ী। মোট 140টি সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 61টি হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন এবং 79টি রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এরপরই বিরোধী দলনেতা বক্তব্য রাখার জন্য হাত তুলে আবেদন জানান, কিন্তু তাকে বিধানসভায় বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো চোর মমতা, চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে। ওই বিধানসভাকে অপবিত্র করছেন, সংবিধানকে অসম্মান করছেন এবং আমার নিজের মনে হয় বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপির ভবিষ্যৎকে কফিনের ভেতরে ঢুকিয়ে পেরেক পুঁতে দিয়েছেন আজকে এই শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, সিপিএমের আমলে কোনো সার্ভে করা হয়নি, আমাদের সময়ে 2012 সাল থেকে এই সার্ভে করা হচ্ছে। আশা করি এরপর আর কেউ মানুষে মানুষে ভাগাভাগির চেষ্টা করবে না। বাম আমলের ওবিসি কোনোটা বাতিল করেনি। মুখ্যমন্ত্রী বোঝা উচিত যে আইনের শাসনে চলতে হয়, নিজের খুশি মতো চললে হয় না। ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতে গত বছরের 22 মে তৃণমূল সরকারের আমলে দেওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্ট। নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তৃণমূল সরকার। 15 জুলাই সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সৌমেন চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।